স্টার্ট করি। ঠিক আছে ভাই, স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টোটালি আমাদের অন পেজ এসইওর মধ্যে কিছু কিছু ব্যাপার। আচ্ছা, আমার নোটপ্যাড ওপেন আছে, নোটপ্যাডে আমার কিছু লেখা আছে আমাদের কি কি করতে হবে না করতে হবে। ঠিক আছে, ওকে। সো আমরা আজকে একটা একটা ধরে ধরে করব। হ্যাঁ, গতদিন আমরা যেটা বলছিলাম যে কিছু জিনিস আমরা শুধুমাত্র ওভারভিউ দিলাম, কিছু জিনিস বাদ রাখলাম। সো তার মধ্যে থেকে আমরা টোটালি কিছু কিছু জিনিস ধরে ধরে একদম ই করব। সো তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কিওয়ার্ড, যেটা আছে আমাদের রিসার্চ করতে হয়। অপটিমাইজেশনের ক্ষেত্রে কিওয়ার্ড কোথায় কোথায় ব্যবহার করা হয়, রাইট? সো কিওয়ার্ড সবার প্রথম ব্যবহার করা হয় অন পেজ অপটিমাইজেশনের মধ্যে টাইটেলে বা টাইটেল ট্যাগে। আচ্ছা, আপনারা এখানে ক্যারেক্টার নেবেন 65টা, অ্যাভারেজ ক্যারেক্টার কয়টা নেবেন? 65টা। ঠিক আছে, আজকের ক্লাসটা একটু থিওরি টাইপের মতো হবে, বাট আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, আমি আশা করতেছি যে ক্লাস আজকে একটু দ্রুত শেষ হয়ে যাবে, বাট যেগুলা বলবো সেগুলা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। দ্রুত শেষ হওয়ার একটাই কারণ যে আর্টিকেল রাইটিং এর মধ্যে অনেকগুলা জিনিস আপনাদের জানা আছে, যার জন্য এই জিনিসটা খুব সহজ লাগবে এবং সহজে আমি বোঝাতে পারবো, তাই না? সো আমি যদি ওই সময় না বোঝাতাম, সো টাইটেল কি জিনিস, টাইটেল ট্যাগ কি জিনিস এখন আমাকে বোঝাতে হতো, বাট ওটা আমাকে বোঝানো লাগতেছে না। সো কিওয়ার্ড আমরা যখন ইউজ করি তখন ইউজ করব কোথায়? সবার প্রথমে টাইটেলের মধ্যে বা টাইটেল ট্যাগের মধ্যে, যেখানে আমরা টাইটেলটা লং করব বা টাইটেল বানাবো 65টা ক্যারেক্টার দিয়ে। এ বি সি ডি ই এফ জি এইচ থেকে শুরু করে জেড পর্যন্ত যেগুলো আছে প্রত্যেকটা যেরকম একটা একটা লেটার, একটা একটা ক্যারেক্টার। সো স্পেস সহ 65টা ক্যারেক্টার আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো তাতে কি হবে যে আপনার সাইটের যে নাম, সেই নামটাও যদি আপনি তুলে ধরতে চান, যে টাইটেলের পরে সাইটের যে নাম আছে নামটা দেখাবে, তাতে কি হয় যে আপনার 65টা ক্যারেক্টার হইলে যারা মোবাইলে দেখতেছে তারাও দেখতে পারবে, যারা কম্পিউটারে দেখতেছে তারাও দেখতে পারবে। ওকে, তারপরে যেটা কিওয়ার্ড ইউজ করা হয় সেটা হয় ডেসক্রিপশনে অথবা মেটা ডেসক্রিপশনে। সো ডেসক্রিপশন সেটা আপনি টাইটেলের নিচে পেজে দিতে পারেন, এখানে কিওয়ার্ড ইউজ করা যাইতে পারে। আবার আপনি সেটা মেটা ডেসক্রিপশন হিসাবেও দিতে পারেন, যেটা গুগলে দেখায় সার্চ রেজাল্টে। আচ্ছা, তারপরে কি আছে? H1 ট্যাগে আপনি ইউজ করবেন। যদি আপনার ওইটা H1 ট্যাগ দিতে হয়, যে আপনি একটা পেজ করছেন, পেজের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আপনার গুগলে সার্চ রেজাল্টে দেখায়, তো ওই টাইটেল একটু এক্সপ্যান্ড করে দিলেন বা আরেকটু সুন্দর করে হচ্ছে যে এক্সটেন্ড করে দিলেন বা বাড়িয়ে দিলেন এরকম। সো ওইটা H1 ট্যাগের মধ্যে দিবেন। তো ওই H1 ট্যাগের ভিতরেও আপনার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা মানে আপনাকে ইউজ করতে হবে। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে আপনার যে কিওয়ার্ড আছে সেটা যতগুলা প্যারাগ্রাফ দিয়ে ফুল একটা ওয়েবের কন্টেন্ট লিখবেন অথবা একটা আর্টিকেল লিখবেন, সো ওইটার মধ্যে বেশ কয়েকবার আপনাকে ইউজ করতে হবে যেন ডেনসিটিটা ঠিক থাকে। তো ডেনসিটি কেমন? 1% এর মতো ডেনসিটি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি 1000 ওয়ার্ডের মধ্যে আপনি আপনার ফোকাস যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা 6 থেকে 7 বার বা 8 বার ইউজ করবেন, বাকি একবার বা দুইবার যেটা ইউজ করবেন ফ্রেজে করবেন, মানে ফ্রেজ চেঞ্জ করে করে দিবেন। তো ফ্রেজ চেঞ্জ করা মানে কি? অর্থ একই থাকবে, শুধুমাত্র ওয়ার্ডটা বা ওই শব্দটা একটু উল্টায় যাবে, রাইট? যেরকম হয়তো বা হচ্ছে গিয়ে হতে পারে ওইটার ভিতরে অফ আসতে পারে, ফর আসতে পারে। যেমন ধরেন আমরা যদি ইংলিশে এরকম বলি যে মাই বার্থডে, রাইট, মানে আমার বার্থডে। সো বার্থডে অফ মাইন, একই ব্যাপার, ফ্রেজ চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনারা কিওয়ার্ড ওইভাবে হচ্ছে দিতে পারেন। সো এটাও গুগল খুব সহজে ধরে নেয়, ওর কোডিং আছে, অ্যালগরিদম আছে, এআই আছে, তিনটা মিলে কাজ করে, সো ধরে নেয়। আচ্ছা,
তারপরে যেটা আছে ওই আপনার হচ্ছে গিয়ে যেটা থাকবে আহ, যেটা বলা হয় যে প্যারাগ্রাফ, ওই প্যারাগ্রাফের মধ্যে যে কিওয়ার্ড গুলা ইউজ করতেছেন আপনি, সেই কিওয়ার্ড নর্মালি কয়েকবার ইউজ করেন। আমরা এই যে বললাম 1000 ওয়ার্ডের জন্য ধরেন 8 বার ইউজ করতেছেন, তো ঠিক আছে 8 বারই করেন, বাট ওই 8 বারের ভিতরে 4 বার বা 5 বার নর্মালি করেন, যেখানে যেখানে বসার দরকার সেখানে সেখানে বসান। বাকি যে 4 বার বা 5 বার থাকলো তার মধ্যে একটা করেন ফরম্যাটেড টেক্সট। ফরম্যাটেড টেক্সট কি জিনিস? যে বোল্ড করে দেয়া। আপনি যখন আর্টিকেল পড়তে যাবেন বা কোনো একটা ওয়েবের কন্টেন্ট পড়তে যাবেন ওই পেজের মধ্যে, তখন দেখবেন কি যে প্যারাগ্রাফের মধ্যে কিছু কিছু আছে ওয়ার্ড বোল্ড করা, রাইট? ওই বোল্ড করা কিন্তু শুধু শুধু বোল্ড করা না, ওইটা গুগলকে আসলে দেখিয়ে দেয়া। কেন দেখিয়ে দিতে হয়? আপনি বোল্ড করেন, ওইটা বাঁকা করে ইটালিক করেন, ওইটা কোনো ট্যাগে দেন, তারপরে টাইটেলের মধ্যে বসাচ্ছেন, যেটাই করেন না কেন, আপনি যখন সেটা সোর্স কোড দেখেন, মানে পিছনের ওই পেজের পিছনে যে এইচটিএমএল টাইপের যে কোডগুলা থাকে, গুগল যেহেতু ওইগুলা পড়ে, তো সেখানে আপনি গুগলকে কিন্তু নির্দেশ করে দিচ্ছেন এইটাতে জোর দাও, যে এইটা আমি আলাদা করে যেহেতু এরকম করে দিছি, তো এটার মধ্যে কিছু না কিছু আছে, তুমি এটা পড়ো। তো গুগলের ওইটা ইন্ডেক্স করতে একটু হেল্প হয়, বা গুগলের চোখে আর একটু বাঁধে। আমরা যেরকম একজন ইউজারের কাছে ওইটা বোল্ড করে দিলে ইউজারের চোখ ওইখানে বেশি আগে যায়, তো গুগলের চোখ তো বেশি আগে যাবে না, কিন্তু একটু গুরুত্বটা পাবে বেশি, যে হ্যাঁ এই ওয়ার্ডটা এরকম বোল্ড করা আছে। তো এটা হইলো ফরম্যাটেড টেক্সট, ঠিক আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে রিলেভেন্ট আউটবাউন্ড লিঙ্কস। রিলেভেন্ট আউটবাউন্ড লিঙ্কস। সো রিলেভেন্ট আউটবাউন্ড লিঙ্কস কি জিনিস? যে আপনি যখন একটা লিঙ্ক তৈরি করবেন, সেই লিঙ্কে আপনার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা আপনি দিবেন। তো তার মানে এই না, ধরেন আপনি একটা কিওয়ার্ড নিলেন, মাই বার্থডে ধরলাম, মাই বার্থডে একটা কিওয়ার্ড, সো ওই কিওয়ার্ড ডট কম এরকম করে দিলেন, ওইটা আউটবাউন্ড লিঙ্ক হইল না, তাই না? সো যেহেতু আমরা কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতেছি, যে কোথায় কোথায় আসলে কিওয়ার্ড গুলা দেয়া যায়, তো সেক্ষেত্রে যেহেতু বলতেছি যে রিলেভেন্ট আউটবাউন্ড লিঙ্কস, তো তার মানে হচ্ছে ধরেন আপনি বার্থডে নিয়ে কথাবার্তা বলতেছেন, সো ওই বার্থডে রিলেটেড, ওই বার্থডে রিলেটেড কোনো একটা অন্য পেজ বা অন্য ওয়েবসাইটের পেজ যদি আপনি ওইখানে অ্যাড করেন তাহলে বেশি ভালো হয়। তো গুগল মনে করতেছে হ্যাঁ ঠিক আছে এটা তো রিলেভেন্ট টাইপের, সো সে রেফার করছে বা সাইটেশন দিছে। সাইটেশন দেয়া মানে হচ্ছে ধরেন কোন একটা পেজের থেকে আপনি একটা উক্তি কপি করছেন, কোন একটা পেজের থেকে আপনি একটা পয়েন্ট কপি করছেন, সো আপনি যখন ওই পেজের নাম ওইখানে মেনশন করে দিবেন যে আমি অমুক পেজের থেকে নিছি, এই যে এটা হচ্ছে লিংক, এইটারে বলে সাইটেশন দেয়া। যেটা আপনার গিগের মধ্যেও কিন্তু ওই যে টিক দিয়ে দিতে হয় যে আপনি সাইটেশন এন্ড রেফারেন্স দিবেন কিনা, রাইট? এটা হলো সাইটেশন দেয়া। আর রেফারেন্স দেয়া হচ্ছে ধরেন একজনের একটা কোড বা কোটেশন আপনি ওখানে লিখছেন, লেখার পরে তার নাম দিয়ে দিছেন, বা সেটা যদি কোনো একটা পেজের হয় সেই পেজের নাম দিয়ে দিছেন, বা সেই সাইটের নাম দিয়ে দিছেন, ওইটা হচ্ছে রেফারেন্স দেয়া। তো একই ব্যাপার, মোটামুটি একটু এদিক ওদিক, কোনোটা একটা কোটস হয় বা কোটেশন, আর কোনোটা একদম সরাসরি ওখানে যে লেখাটা আছে সেই লেখাটা আপনি কপি করে দিচ্ছেন। তবে আপনি যদি সাইটেশন দেন তাহলে সেটা সরাসরি কপি হবে না, ওইটা আপনি আহ তারে ক্রেডিট দিচ্ছেন যে হ্যাঁ তোমার এই ব্যাপারটা আমি ইউজ করছি, রাইট? ওকে। তো ওই একই জায়গায় যখন আপনি লিঙ্কটা করবেন, তখন যেন আপনার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের সাথে রিলেটেড কোন একটা কিওয়ার্ড ওইখানে থাকে এবং ওইটার নিচে লিঙ্ক হয়, রাইট? সো যেমন ধরেন আমরা লিখলাম মাই বার্থডে, লেখার পরে ওই মাই বার্থডে এর উপরে ক্লিক করলে কি হবে, সেটা আরেকটা পেজের মধ্যে যাবে, হয়তো সেটা রিলেভেন্ট টাইপের পেজ, বার্থডে রিলেটেড পেজ হয়তো বা হতে পারে, সেখানে আমি যে টাইপের কথাবার্তা বলতেছি ওখানে সেই একই টাইপের কথাবার্তা বলা আছে, কিন্তু আমি এমন একটা টপিক বোঝাতে যাচ্ছি
যে টপিকটা ওইখানে গেলে পুরা একটা বড় আর্টিকেল আছে, যে আর্টিকেল নিয়ে আমি কথা বলতেছি না, কিন্তু কোন ইউজার ওটা নাও জানতে পারে। তো সেক্ষেত্রে সে যদি জানতে চায় ওই মাই বার্থডের উপরে ক্লিক করে সে ওইখান থেকে সেটা পড়ে আসতে পারে। সো রিলেভেন্ট অবশ্যই। আমি কিওয়ার্ডের একটা ইউজ করতেছি, সেটা ফ্রেজ চেঞ্জ করে হতে পারে, সেটা সরাসরি হতে পারে, যদি সরাসরি না হয় ওই টপিকের সাথে রিলেট করা এরকম টাইপের একটা ওয়ার্ড হতে পারে। সো ওই ওয়ার্ডের নিচে আমরা ইউজ করি। এইটাকে বলা হয় অ্যাঙ্কর করা বা অ্যাঙ্কর ট্যাগ দেয়া। ঠিক আছে? সো অ্যাঙ্কর ট্যাগের জায়গাতেও আমরা কি করব, আমাদের কিওয়ার্ডটা ইউজ করব। আচ্ছা, করার চেষ্টা করব আর কি। যদি না করতে পারি সেই ক্ষেত্রে রিলেভেন্ট টাইপের বা সিমিলার টাইপের কিওয়ার্ড দিব। ওকে, এরপরে যেটা আছে ইউআরএল। সো আমরা এর আগের দিন বলছিলাম পারমালিঙ্ক, যেখানে আসলে টপিকটা দিয়ে দিতে হয়, যেটা দেখে বুঝতে পারবে যে আমাদের কিওয়ার্ডটা যেটা ছিল সেই কিওয়ার্ডের সাথে রিলেটেড এই টপিকটা। তো দেখা যাচ্ছে আপনি যে কিওয়ার্ডটা নিয়েছেন সেইটাই সরাসরি ওই টপিকই, মানে ওই টপিকটাই হচ্ছে ওই কিওয়ার্ড। তো আপনার ওই কিওয়ার্ড ছাড়া ইউআরএল দেওয়ার মতো আর কিছু নাই। তো আপনি তখন ওই কিওয়ার্ডটাই ইউআরএল এ দিয়ে দিবেন। ঠিক আছে? ওকে, তারপরে কি আছে, রিলেভেন্ট ইমেজ অল্টার টেক্সট। আপনি যখন ইমেজের অল্টার টেক্সটটা ইউজ করবেন তখন চেষ্টা করবেন এমন একটা ইমেজ দিতে যে ইমেজে আপনার কিওয়ার্ড রিলেটেড কিছু ওইখানে লেখা যায়। কেমন, মাই বার্থডে দিলেন, দেখা যাচ্ছে আপনি কিছু বেলুনের ছবি দিছেন, দিয়ে ওখানে লিখে দিলেন মাই বার্থডে বেলুন। ঠিক আছে, যে আমার বার্থডেতে যে বেলুন গুলা ছিল আমি ফুটাইছিলাম বা উড়াইছিলাম এরকম টাইপ, সো এইগুলার ছবি। ওকে, আচ্ছা, তারপরে যেটা আছে কন্টেন্ট। তো ওই কন্টেন্টের ব্যাপারটা আমি আগেই বলে দিছি যে এই জিনিসগুলো হচ্ছে প্যারাগ্রাফ। সো আপনি প্যারাগ্রাফ বা যে মূল কন্টেন্ট আছে সেইটার ভিতরেও আপনার কিওয়ার্ড বেশ কয়েকবার ইউজ করবেন। ওকে, এখন আসি আমরা H1 ট্যাগ, যেটা নতুন পাচ্ছি, গতদিনও পেয়েছি আজকেও পেয়েছি। তো H1 ট্যাগের ব্যাপারে কিছু কথাবার্তা বলি। তো H1 ট্যাগটা কি জিনিস? এক্সটেন্ডেড টাইটেল। আপনি সরাসরি ওই টাইটেলও রাখতে পারেন, যদি ওই টাইটেল রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার H1 ট্যাগ দেওয়ার দরকারই হয় না, ওই টাইটেলে যেটা এইটারও টাইটেল সেটা। বাট আপনি যদি চান যে হ্যাঁ আমি ওই টাইটেলটা যেরকম আছে সেই টাইটেলটা আমি এখানে দিব না, আমি আরেকটু নতুন করে দিব, তো সেই ক্ষেত্রে সেটা H1 ট্যাগে দিয়ে একটু এক্সটেন্ডেড হয়ে যাবে। কেমন এক্সটেন্ডেড হয়ে যাবে? দেখা গেল এরকম লিখতে পারেন যে 9 ইউজফুল ফিচার, কথা 9 ইউজফুল ফিচার অফ XYZ কিওয়ার্ড রিসার্চ টুল। তো আপনার এখানে দেখা যাচ্ছে কিওয়ার্ড ছিল এরকম যে ইউজফুল ফিচার অফ কিওয়ার্ড রিসার্চ টুল, কথা এরকম টাইপ ছিল। সো আপনি সেখানে ইউজ করছেন 9 ইউজফুল ফিচার অফ XYZ কিওয়ার্ড রিসার্চ টুল। সো XYZ কে আপনি ই করতেছেন যে XYZ এর যে ফিচারগুলো আছে 9টা ফিচার আপনি তুলে ধরতেছেন। এটা আপনার গুগলের টাইটেল। আচ্ছা, এখন H1 যে ট্যাগটা আপনি দিচ্ছেন সেই ট্যাগের মধ্যে দেখা যাচ্ছে আপনি লিখতেছেন আলাদা করে, যেটা একজন ওই টাইটেলে ক্লিক করে পোস্টের মধ্যে অথবা ওই পেজের মধ্যে এসে দেখতে পারতেছে। কি দেখতে পারবে? যে এরকম যে হচ্ছে 9 ইউজফুল ফিচার অফ XYZ keyword research tool that will rank your site in 2 days। কথার কথা আপনি এটা লিখে দিচ্ছেন। সো এইটা H1 ট্যাগে হবে, এটা টাইটেলে হবে। কারণ টাইটেল যেটা হয়, আমরা যেটা টাইটেলকে চিনি সেটা দেখায় কোথায়? সেটা দেখায় গুগলের সার্চ রেজাল্টের পেজে, SERP তে দেখায়, রাইট? আর আমরা যেটা পোস্টের মধ্যে গিয়ে দেখি সেটা অনেক সময় আমরা যেটা দেখি সেটা সরাসরি ওই টাইটেলই দেখি, অথবা যদি টাইটেল এক থেকে এক্সটেন্ড করা থাকে তাহলে সেটা H1 ট্যাগে দেখি। ওকে, এরপরে আসতেছে হচ্ছে এই H1 ট্যাগ আমরা কিভাবে বানাবো। 20 থেকে 70টা ক্যারেক্টার নিয়ে আমাদের H1 ট্যাগ হবে। 60 থাকলে বেস্ট হয়, বেশ ভালো।
সর্বনিম্ন যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে 20টা ক্যারেক্টার দিবেন, যে 20টা ক্যারেক্টারের ভিতরে মিনিমাম যেন 2টা ওয়ার্ড থাকে। একটা ওয়ার্ডের কোনো টাইটেল তৈরি করবেন না, মোটামুটি 2টা ওয়ার্ড আছে। ঠিক আছে, দেখা গেল আপনি ইনভার্টার বেচতেছেন, কথার কথা, সো আপনি দিলেন পাওয়ার ইনভার্টার, ইন্ডাস্ট্রিয়াল ইনভার্টার হতে পারে, বাট আপনি ওইটার মধ্যে শুধুমাত্র দিয়ে দিলেন এরকম টাইপ করে, ওইটা ব্যাপারটা ভালো না। বাট মিনিমাম 20টা ক্যারেক্টার থাকতে হবে। সো এই যে পাওয়ার ইনভার্টার, এটার মধ্যে 20টা ক্যারেক্টার নেই, ইন্ডাস্ট্রিয়াল ইনভার্টার এর মধ্যেও 20টা ক্যারেক্টার নেই। সো আপনাকে ওইটা অবশ্যই 20টা ক্যারেক্টার করতে হবে মিনিমাম, করার পরে সেটা টাইটেল হিসাবে গণ্য হবে, বা টাইটেল বলছি H1 হিসাবে গণ্য হবে। ওকে, সেটা সর্বোচ্চ ক্যারেক্টার রাখবেন কত? 70টা ক্যারেক্টার। ওকে, টাইটেলের ব্যাপারে এবার আরেকটু বলি, যেহেতু ক্যারেক্টারের ব্যাপারটা আসলো, সো টাইটেলের মধ্যে 65টা ক্যারেক্টার রাখবেন, H1 ট্যাগে সর্বোচ্চ 70টা ক্যারেক্টার রাখবেন। ঠিক আছে, টাইটেলের জন্য কয়টা ক্যারেক্টার রাখবেন? 65টা। H1 ট্যাগের জন্য রাখবেন সর্বোচ্চ 70টা। আচ্ছা, আপনার টাইটেল এবং H1 ট্যাগ যেটা আছে সেটা টোটালি শেষ, যে আপনার যে কয়টা ক্যারেক্টার আপনি দিয়েছেন না দিয়েছেন ওইটাতে হয়ে গেছে। আচ্ছা, এরপরে আপনি H1 ট্যাগ যেটা দিবেন সেই ক্ষেত্রে আপনি যে কিওয়ার্ডটা ইউজ করবেন H1 ট্যাগের মধ্যে, এই যে আমরা বলছিলাম কিওয়ার্ড অপটিমাইজেশনের জন্য, এই কিওয়ার্ড অপটিমাইজেশন বলছি, পেজ অপটিমাইজেশনের জন্য কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে হয়। কোথায় করতে হয়? টাইটেলে করতে হয়, H1 ট্যাগে করতে হয়, ডেসক্রিপশনে করতে হয়, ফরম্যাটেড টেক্সটে করতে হয়, আউটবাউন্ড লিংকস এর মধ্যে করতে হয়, ওর মধ্যে ইনবাউন্ড লিংকেও আপনি দিতে পারেন, ইউআরএল এ দিতে পারেন, রিলেভেন্ট ইমেজ যেটা থাকে সেটার যে অল্টার টেক্সট হয় সেটার মধ্যে দিতে পারেন, কন্টেন্ট বা প্যারাগ্রাফের মধ্যে দিতে পারেন। ওকে, সো এই H1 ট্যাগের মধ্যে আপনি যে কিওয়ার্ডটা দিবেন সেটা যেন লং টেইল হয়, যে আপনার দেখা যাচ্ছে ফোকাস কিওয়ার্ড একটা বা দুইটা শব্দের, বাট আপনি যখন সেটা H1 ট্যাগে দিবেন সেটা যেন মোটামুটি লং টেইল কিওয়ার্ড বলা যায়, যে না এই কিওয়ার্ডটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। সো এই জন্য আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাই তখন টপিকের যে মূল কিওয়ার্ড থাকে সেটা থাকে একটা, আর যেটা আমরা H1 ট্যাগের মধ্যে ইউজ করার জন্য রিলেটেড যে অনেকগুলা হচ্ছে যে দেই, কিওয়ার্ড দেই, তো সরাসরি যেটা ভালো সেটা হচ্ছে যে আমরা টাইটেলে ব্যবহার করি, তার থেকে যেটা আরেকটু কম ভালো সেটা H1 ট্যাগে, তারপরে বাকি যে রিলেভেন্ট বা রিলেটেড কিওয়ার্ড গুলো থাকে সেগুলো বিভিন্ন জায়গায় কন্টেন্টে, হেডিং এ, অমুক তমুক জায়গাতে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার যে হইল উদ্দেশ্য, রাইট, যে উদ্দেশ্যে একজন মানুষ আপনার হইল ইয়েটা সার্চ করতেছে আর কি, যে আপনার ওই টপিকটা, আপনার ওই কিওয়ার্ডটা, আপনার যে পেজে আপনি লিখছেন সেই পেজটা সার্চ করে ওইটার মধ্যে আসতেছে, যে উদ্দেশ্যে আসতেছে সেই উদ্দেশ্যের যে অ্যান্সার আছে বা যে সলিউশন আছে সেটা আপনি এক লাইনে লিখে দিবেন। এক লাইনে কোথায় লিখে দিবেন? H1 ট্যাগে লিখে দেবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে H1 ট্যাগে যদি আপনি লিখে দিতে পারেন তাহলে আপনার ট্রাফিকও যেরকম বাড়বে, সেটা র্যাঙ্ক হওয়ার চান্সও সব থেকে বেশি। তো যেমন আপনার একটু আগে আমি একটা উদাহরণ দিলাম, কি উদাহরণ? যে 9 ইউজফুল ফিচার অফ XYZ কিওয়ার্ড রিসার্চ টুল, এটা আপনি টাইটেল দিছেন। তো ওইটার সাথে আপনি H1 ট্যাগে কি দিছিলেন? H1 ট্যাগে দিছিলেন হচ্ছে 9 useful features of XYZ keyword research tool that rank your site in 2 days. সো আপনি সলিউশনটা কি দিলেন? কেন 9টা ইউজফুল ফিচার তার জানা লাগবে, বা কোন 9টা ইউজফুল ফিচার যেটা তার যে পেজ আছে সেই পেজকে গুগলে 2 দিনের মধ্যে র‍্যাঙ্ক করায় দিবে। সো মানুষের যে উদ্দেশ্যটা ছিল যে কেন আমি জানবো এই ফিচার গুলো কি কি আছে, সেটার একটা হচ্ছে যে ইন্টেনশন, যেটা সার্চার ইন্টেনশন বলে, একজন যে ইউজার সে সার্চ করার পরে যে উদ্দেশ্যে করে সেটা যে সলিউশন, সেটা যে অ্যান্সার, সেটা আপনি কিন্তু H1 ট্যাগের মধ্যে অলরেডি দিয়ে দিবেন।
ঠিক আছে। সো এইভাবে আপনি H1 যে ট্যাগটা আছে সেই ট্যাগটা খুব সুন্দরভাবে ফুলফিল করে দিবেন। এখন আসি ফোকাস কিওয়ার্ডের উপরে। আমরা কিওয়ার্ড চিনি দুই রকমের, একটা ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড আর একটা রিলেটেড কিওয়ার্ড। সো আমরা জানি ফোকাস কিওয়ার্ড একটা হইতে পারে, ফোকাস কিওয়ার্ড দুইটা হইতে পারে, ফোকাস কিওয়ার্ড একই জায়গায় তিনটাও হইতে পারে, যেরকম আমরা আর্টিকেল লেখার সময় সেই জিনিসটা ইউজ করি। সো অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা তো আর্টিকেল লিখবো, তাহলে ফোকাস কিওয়ার্ড আমরা এই যে দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম করে দিচ্ছি, সেগুলো কোথায় ইউজ করব? ফোকাস কিওয়ার্ড একইটা, আমরা যেটা মানে সাধারণভাবে ভেবে নিই আর কি, যে ফোকাস কিওয়ার্ড একইটা, দুই তিন জায়গায় হয়তো বা ব্যবহার করতে হয়, কিন্তু না, ফোকাস কিওয়ার্ড সেইগুলাই হয় যেগুলা এক একটা টপিককে রিলেট করে, কিন্তু ওই কিওয়ার্ডের যে কম্পিটিশন সেই কম্পিটিশনটা কম থাকে। সো ওইটা নিজে একটা টপিক আবার নিজে একটা কিওয়ার্ডের মতো কাজ করে, রাইট? তো তখন সেটার ফোকাস কিওয়ার্ড দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে। ধরেন যেটা মেইন কিওয়ার্ড, যে এইটা নিয়ে আমি লিখতেছি, সেটা লং টেইলও হতে পারে, শর্ট টেইলও হতে পারে, আবার মিডিল যেটা থাকে মোটামুটি ওইটাও হতে পারে। সো আপনার ফোকাস কিওয়ার্ড যদি তিনটা থাকে, আপনি দুইটা ফোকাস কিওয়ার্ড দিয়ে একটা টাইটেল বানান, আর একটা যে ফোকাস কিওয়ার্ড আছে রিলেটেড যে ফোকাস কিওয়ার্ড, ওইটা আপনি H1 ট্যাগের মধ্যে দিয়ে দেন এবং ট্রাই করেন ওইটা যেন লং টেইল কিওয়ার্ড হয়। সো দুই অক্ষরে মানে দুইটা শব্দের, একটা শব্দের বা তিনটা শব্দের এরকম কোন কিওয়ার্ড আপনি দিবেন না, যেটা দিবেন লং টেইল কিওয়ার্ড দিবেন, রাইট? সো ধরেন আপনার ফোকাস কিওয়ার্ড একটা ছিল যে ফিচার্স অফ কিওয়ার্ড রিসার্চ টুল, এটা ছিল আপনার কিওয়ার্ড। সো সেইখানে আপনি যেটা ইউজ করছেন H1 ট্যাগে, যে ফিচার্স অফ কিওয়ার্ড রিসার্চ টুল দ্যাট rank you in 2 days, the rank your page in 2 days, এইটা একটা লং টেইল কিওয়ার্ড, ঠিক আছে? সো এর জন্যই আসলে H1 যেটা হয়, ওই H1 ট্যাগের মধ্যে যেটা আমরা বসাই, যেটা টাইটেলের মধ্যে মতো দেখতে পারি, সেটা আসলে টাইটেলের মতো দেখাইলেও সেটা টাইটেল না, বাট সেটা বড় হয় এবং গুগলের টাইটেলের সাথে মিল থাকলেও ওর থেকে আরেকটু বড় হয়। এই পর্যন্ত কি সবাই মোটামুটি ক্লিয়ার? আমি হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছি, যেটুকু বোঝাইলাম সেটুকুর একটা কপি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এটা সেভ করে রাখতে পারেন। দেখেন, যে কিওয়ার্ড ফর অপটিমাইজেশন, অপটিমাইজেশনের জন্য যে কিওয়ার্ড গুলো লাগে সেগুলো কোথায় কোথায় দিতে হয়, টাইটেল ট্যাগে দিতে হয় অথবা টাইটেলে দিতে হয়। এই টাইটেল কতটা ক্যারেক্টারের হতে হয়? সর্বোচ্চ 65টা ক্যারেক্টার। তারপরে কি ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন হলো শুধুমাত্র ডেসক্রিপশন, পেজের ডেসক্রিপশন অথবা মেটা ডেসক্রিপশন যেটা। তারপরে দিতে হয় কোথায়? H1 ট্যাগে দিতে হয়, ফরম্যাটেড টেক্সটে, রিলেভেন্ট আউটবাউন্ড লিংকসে অথবা ইনবাউন্ড লিংকসে। তারপরে দিতে হয় ইউআরএল এ, ইউআরএল যেটা ঠিকানা উপরে থাকে ওইটাতে, বা পারমা লিংক যেটা আমরা আলাদা করে তৈরি করি ওইখানে দিয়ে দিতে হয়। তারপর আছে রিলেভেন্ট ইমেজ অল্টার টেক্সটে, তারপর দিতে হয় কন্টেন্টে বা প্যারাগ্রাফের মধ্যে। আচ্ছা, তো এই H1 যে ট্যাগটা আছে সেই ট্যাগ যেটা আমরা হচ্ছে যে এই যে এখানে পাইলাম, দেখেন আপনারা মেসেজ বক্সের মধ্যে আমি দিয়েছি। সো এই H1 যে ট্যাগটা আমরা পাইলাম, সেই H1 ট্যাগটা যখন আমরা তৈরি করতে যাই তখন সেটার লেন্থ হতে হয় 20 থেকে 70 ক্যারেক্টারের ভিতরে। ডেসক্রিপশন বা মেটা ডেসক্রিপশনের লেন্থ তো আপনারা জানেনই, 70 থেকে 320 ক্যারেক্টার পর্যন্ত মেনে নেওয়া যায়, বাট সেখানে 156 ক্যারেক্টার হইলে বেস্ট। আচ্ছা, সো H1 ট্যাগ কিভাবে তৈরি করতে হয়? 20 থেকে 70 ক্যারেক্টার করতে হয়, তার মধ্যে একটা ফোকাস কিওয়ার্ড দিতে হয়, যে ফোকাস কিওয়ার্ডটা লং টেইল কিওয়ার্ড হবে। ওর মধ্যে ইনক্লুড করে দিতে হবে কি অ্যানসার টু দা সার্চার ইন্টেনশন, যে সার্চারের যে ইন্টেনশন আছে সেইটার যে অ্যানসার, যে আমি এই উদ্দেশ্যে সার্চ করতেছি, সেইটার একটা উত্তর এই H1 ট্যাগের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে। যদি আপনি এগুলা করতে পারেন, আপনার কিওয়ার্ড
সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আচ্ছা, এখন আসি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে, সেটা হচ্ছে মাল্টিপল কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন কি জিনিস। অনেকে আমরা হচ্ছে যে মাল্টিপল কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন বুঝি না। আমরা অনেকগুলো ফোকাস কিওয়ার্ড যখন একসাথে ইমপ্লিমেন্ট করি তাহলে সেটা হয় মাল্টিপল কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন। রিলেটেড যে টাইপের কিওয়ার্ড আছে সেটা হয়তো আমরা ইয়েতে দেই, সাব হেডিং এ দেই, সেটা হেডিং এ দেই, দেখা গেল সেটা অ্যাঙ্কর টেক্সট হিসাবেও ইউজ করি, মাঝে মাঝে ফরম্যাটেড টেক্সট হিসাবে ইউজ করি, তারপরে হচ্ছে এমনি প্যারাগ্রাফের মধ্যে নর্মালি লিখি রিলেটেড গুলো, ঠিক আছে। কিন্তু আমরা যে টাইপের ফোকাস কিওয়ার্ড গুলা দেই, যে ফোকাস কিওয়ার্ড গুলা ধরেন আমাদের ফোকাস কিওয়ার্ড 5টা বা 6টা, যে কিওয়ার্ড গুলার উপরে ফোকাস করে এই টপিকটা নিয়ে আমরা লিখতেছি, তো তখন কি হয়, মাল্টিপল কিওয়ার্ড আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়, রাইট। সো এই মাল্টিপল কিওয়ার্ড যখন আমরা ইমপ্লিমেন্ট করি তখন আমাদেরকে বেছে নিতে হবে যে আমরা যে টপিকটা নিয়ে কথাবার্তা বলতেছি সেই টপিকের মূল যে ব্যাপার, যে এই টপিকটা ভেঙে আরো 2-3টা রকমের জিনিস করা যায়। সো ওই কিওয়ার্ড যেগুলো আছে ফোকাস কিওয়ার্ডের 2টা মেইন টপিকের মতো দেখায়, সেইটা নিয়ে যে আপনি টাইটেলে দিয়ে দিবেন, H1 ট্যাগের মধ্যে দিয়ে দিবেন লং টেইল করে। আর বাকি যে 2-3টা যদি আপনার কাছে থাকে তাহলে সেইগুলো আপনি H1 ট্যাগে দিতে পারেন, H2 ট্যাগে দিতে পারেন, H3 ট্যাগে দিতে পারেন। আচ্ছা, এই পর্যন্ত বোঝার পরে আমরা একটা কেস স্টাডি দেখব। কিসের কেস স্টাডি দেখব? যেহেতু আমরা কিওয়ার্ড গুলো অপটিমাইজ করার ট্রাই করতেছি বা কিওয়ার্ড গুলো ইমপ্লিমেন্ট করার ট্রাই করতেছি, এবং কিওয়ার্ড কোথায় কোথায় ইমপ্লিমেন্ট করতে হয়, কোথায় বসাতে হয়, কিভাবে বসাতে হয়, সেইগুলো নিয়ে সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়েছে। এখন আমরা একটা বাস্তবিক উদাহরণ দেখব এবং বাস্তবিক একটা কেস স্টাডি দেখব যেখানে তারা মাল্টিপল কিওয়ার্ড গুলা কিভাবে ইমপ্লিমেন্ট করছে। যেটা দেখার পরে আই এম শিওর যে আপনাদের ভিতরে একটা এক্সাইটিং ব্যাপার কাজ করবে যে এদের মাথায় আসলে কি বুদ্ধি, যে কিভাবে তারা ইমপ্লিমেন্ট করছে কিওয়ার্ড গুলো, রাইট। ওকে, সো আমরা প্রেজেন্ট করি, উইন্ডো শেয়ার করতেছি। ওকে, শেয়ার করলাম। আচ্ছা, দেখা না গেলে বলবেন, হ্যাঁ, যে দেখা যাচ্ছে। ওকে, সো কিওয়ার্ড যে কোনো বিজনেসের জন্য লাগে, যে কোনো নিশের জন্য লাগে, যে কোনো ইনফরমেশন ডেলিভার করার জন্য লাগে, মানে একজন সার্চার যে উদ্দেশ্যে সার্চ করুক না কেন সেই যে জায়গাতে সে পৌঁছাবে সবগুলা পেজের জন্য কিছু না কিছু কিওয়ার্ড দরকার হয়। তো এরকমই একটা বিজনেস যেটা হচ্ছে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি টাইপের বিজনেস, তাদের একটা ওয়েবসাইট আছে, সো ইউএসএ ভিত্তিক ওয়েবসাইট, লিন অ্যান্ড জিরসা। মেবি আপনাদেরকে দেয়া হয়েছিল কিনা এটা আমি শিওর না, বাট হ্যাঁ, এইটা যে আসলে করা হয়েছে, মানে অন্যান্য গুলো যে ব্যাচ গুলো আছে সেগুলোতে আমি দেই, এটা শিওর। এটা আমি কেস স্টাডি হিসাবে পেয়েছি, অনেক খুঁজে খুঁজে আসলে এই জিনিসটা বের করছি। সো ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। তো দেখেন, লিন অ্যান্ড জিরসা এই দুইজন মিলে ধরেন একটা সংস্থা চালায় বা একটা বিজনেস চালায় যেটাতে উইডিং ফটোগ্রাফি বা উইডিং ভিডিওগ্রাফির কাজ করে, ঠিক আছে। সো তাদের যে ইয়েটা আছে আর কি, যে বিজনেসটা আছে সেটা উইডিং ফটোগ্রাফি বা উইডিং ভিডিওগ্রাফি বিজনেস, একদম সিলেক্টেড একটা স্পেসিফিক নিশ ফটোগ্রাফি, সেটার মধ্যে কি উইডিং ফটোগ্রাফি, রাইট। ওকে, সো এবার দেখেন, এইটা হইল টাইটেল। কিসের টাইটেল দেখেন তো মিল আছে কিনা, লস অ্যাঞ্জেলস উইডিং ফটোগ্রাফার ইন অরেঞ্জ কাউন্টি, এটা টাইটেল, পেজের টাইটেল। তাহলে এইটা কি H2 ট্যাগ?
না, আমাদের যে ইয়েটা ছিল, আচ্ছা আমি আবার ভুল করলাম। আমাদের যে হচ্ছে যে একটা এক্সটেনশন ছিল, যে এক্সটেনশনের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে ইয়েটা করতে পারছিলাম বা দেখতে পারছিলাম বেশ কিছু ডাটা। সেই ডাটাটা হচ্ছে এই যে এটা, রাইট? দেখেন h1 ট্যাগ। আমরা কি বলছিলাম, টাইটেলে থাকবে একদম নির্দিষ্ট, h1 ট্যাগে থাকবে লং টেইল কিওয়ার্ড। লং টেইল কিওয়ার্ড আমরা যখন ইউজ করব সেটা মাল্টিপলও ইউজ করতে পারি। তো আপনারা এই জিনিসটার এই পেজের যে টাইটেল আছে উপরে আমার মাউস কার্সারের ওখানে দেখা যাচ্ছে, এটা একটু পড়েন, লস অ্যাঞ্জেলস উইডিং ফটোগ্রাফার ইন অরেঞ্জ কাউন্টি। সো তারা যে উইডিং ফটোগ্রাফি করে সেটা উইডিং ফটোগ্রাফার হিসাবে ওখানে তুলে ধরছে। আচ্ছা, তারা কোথায় করে? লস অ্যাঞ্জেলসে করে। সেটা কোথায়? অরেঞ্জ কাউন্টিতে। ওকে, এখন এইটারই H1টা খেয়াল করেন। উপরে দেখেন লস অ্যাঞ্জেলস, নিচে লস অ্যাঞ্জেলস, উইডিং ফটোগ্রাফার, নিচে উইডিং ফটোগ্রাফার, অরেঞ্জ কাউন্টি, অরেঞ্জ কাউন্টি, তারপর কি আছে? উইডিং ফটোগ্রাফি। উইডিং ফটোগ্রাফার লিখে একজন সার্চ করতে পারে নিশ্চয়ই, সেটা উইডিং ফটোগ্রাফি লিখেও একজন সার্চ করতে পারে। খুবই বুদ্ধিমত্তার সাথে তারা এখানে এই কাজটা করছে যে উইডিং ফটোগ্রাফার এবং অরেঞ্জ কাউন্টি আলাদা করে দিয়ে সেটা উইডিং ফটোগ্রাফি করে দিয়েছে। যে একজন লস অ্যাঞ্জেলস উইডিং ফটোগ্রাফি সার্চ করবে, আসবে, সেটা H1 ট্যাগে আছে। উইডিং ফটোগ্রাফার সার্চ করবে, আসবে, এটা H1 ট্যাগে আছে। অরেঞ্জ কাউন্টি উইডিং ফটোগ্রাফার সার্চ করবে, আসবে। ফটোগ্রাফি সার্চ করবে, আসবে। র‍্যাঙ্ক হবে না কতক্ষণ, মানে কোন কোনটাই র‍্যাঙ্ক হবে না, দেখে ছাড়বো, ব্যাপারটা এরকম হয়ে গেছে তাদের। আচ্ছা, এরপরে খেয়াল করেন এইটারই ডেসক্রিপশন লেখা হয়েছে, যদিও এটা মেটা ডেসক্রিপশন না, বাট ডেসক্রিপশন অন্তত। সো হয় ডেসক্রিপশন অথবা মেটা ডেসক্রিপশনে আমরা জানি কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে হয়। সো এবার দেখেন তাদের সাইটের যে নাম, লিন এন্ড জিরসা ইজ দ্য প্রিমিয়ার ওয়েডিং ফটোগ্রাফি। দেখেন ওয়েডিং ফটোগ্রাফার, ওয়েডিং ফটোগ্রাফি, হ্যাঁ ওয়েডিং ফটোগ্রাফি। আবার এর সাথে কি লাগাই দিছে? ভিডিওগ্রাফি স্টুডিও। সো ওয়েডিং ফটোগ্রাফি যদি একজন লিখে ডেসক্রিপশনের ভিতরে ওয়েডিং ফটোগ্রাফি পাবে, একজন যদি ওয়েডিং ভিডিওগ্রাফি লিখে তাও এই ডেসক্রিপশনের ভিতরে আছে। সো গুগল যেহেতু দেখতেছে যে এটা ওয়েডিং ফটোগ্রাফার ফটোগ্রাফি নিয়ে কাজ করে, সো ভিডিওগ্রাফিও কিন্তু এই ক্যামেরা নিয়েই কাজ হয়, যেটা গুগল আগে থেকে বুঝে নিবে। নেয়ার পরে কেউ যদি ভিডিওগ্রাফি লিখে সার্চ করে, তাও সে এইটা সাজেস্ট করবে যে এইটার মধ্যে তুমি দেখতে পারো, কারণ ওই ডেসক্রিপশনে যে এইটা আছে সেটা গুগল দেখে গেছে। তারপরে কি হয়েছে? কোথায় এটা? লস অ্যাঞ্জেলসে। কিওয়ার্ডের মধ্যে লস অ্যাঞ্জেলস আছে, অরেঞ্জ কাউন্টিতে, এখানে অরেঞ্জ কাউন্টি আছে। Our style of wedding photography is deeply rooted in wedding photojournalism, influenced by fine art and fashion photography. ঠিক আছে, ওকে, আমরা এইটা একটু গুগল সার্চ করব। কপি করলাম, কপি করার পর এইটা পেস্ট করলাম, পেস্ট করে গুগল সার্চ করলাম, একটু দেখি গুগলে আসে কিনা। দেখ, আমরা গুগলে এইটাই সার্চ করলাম, এটা যে হোম পেজ ছিল হোম পেজটা সার্চ করলাম, করার পরে এখানে দেখেন লস অ্যাঞ্জেলস উইডিং ফটোগ্রাফার, অরেঞ্জ কাউন্টি উইডিং ফটোগ্রাফি, লিন অ্যান্ড রিচা ইজ দ্য প্রিমিয়ার উইডিং ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি স্টুডিও ইন লস অ্যাঞ্জেলস। খেয়াল করেন তো, আমরা যেটা বলছিলাম বারবার ডেসক্রিপশন বা মেটা ডেসক্রিপশন একই রকম হতে পারে। সো এই দুইটা মিলিয়ে তারা একটা মেটা ডেসক্রিপশন তৈরি করছে। কত বুদ্ধি মাথায় তাদের! মাল্টিপল কিওয়ার্ড কিভাবে তারা ইমপ্লিমেন্ট করতেছে। আগে ছিল উইডিং ফটোগ্রাফার, সেখান থেকে গেল উইডিং ফটোগ্রাফিতে, লস অ্যাঞ্জেলস ছিল, অরেঞ্জ কাউন্টি ছিল, দুইটাতেই কি সুন্দর করে ইমপ্লিমেন্ট করে দিছে। কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা জোর করে করা, কোনোভাবেই না, একদম ন্যাচারাল। এরপরে কি হয়েছে? তারপরে কি প্রিমিয়ার উইডিং ফটোগ্রাফি, তারপরে আবার ভিডিওগ্রাফি অ্যাড করছে, ভিডিওগ্রাফির সাথে আবার স্টুডিও অ্যাড করছে।
স্টুডিও খুঁজলেও যে একজন মানুষ ফটোগ্রাফি স্টুডিও খুঁজতে পারে, উইডিং ফটোগ্রাফি স্টুডিও খুঁজতে পারে, ভিডিওগ্রাফি স্টুডিও খুঁজতে পারে, উইডিং ভিডিওগ্রাফি স্টুডিও খুঁজতে পারে। আচ্ছা, যেটাই খুঁজবে না কেন, কোথায় খুঁজতে পারে? লস এঞ্জেলসে খুঁজতে পারে, অরেঞ্জ কাউন্টিতেও খুঁজতে পারে। তাদের দুইটা জায়গাতেই আছে। সো তারা এক্সাক্ট এখানে বলে দিছে তাদের স্টাইল অফ উইডিং ফটোগ্রাফি ইজ ডিপলি রুটেড ইন উইডিং ফটো জার্নালিজম, যে ফটো জার্নালিজমে দেয়া যায় এইরকম টাইপের উইডিং ফটো তারা তুলে দেয়। ওকে, তারা ফ্যাশন টাইপের ফটোগ্রাফিও করে। আচ্ছা, বুঝলাম। এরপরে যেটা আছে আমরা আবার যাই H3, যেটা আমরা বলি সাব হেডিং। তো সাব হেডিং এর মধ্যেও তারা কোনো না কোনো কিওয়ার্ড ইউজ করছে। এখানে যেগুলো দিছে একটাও কিন্তু জাস্ট তারা মানে ইচ্ছা হইছে দিয়ে দিছে ব্যাপারটা এরকম না। এইগুলাও এখানে যা দিছে রিসার্চ করে তারপরে দেয়। যেমন দেখেন, টপ 100 উইডিং ফটোগ্রাফার্স ইন দা ইউএস, একটা লং টেইল কিওয়ার্ড, এটা লিখে লোকজন সার্চ করে যে কারা 100 টপ ফটোগ্রাফার আছে তাদের দিয়ে আমি কাজ করাবো। আচ্ছা, লেজেন্ডস অফ লাইট অ্যাওয়ার্ডস, কারা কারা লাইট অ্যাওয়ার্ডস পাইছে। দ্য বেস্ট উইডিং ফটোগ্রাফার্স ইন লস অ্যাঞ্জেলস, লস অ্যাঞ্জেলসে আমার ফটোগ্রাফি করার দরকার আছে, উইডিং ফটোগ্রাফি। সো বেস্ট উইডিং ফটোগ্রাফার্স কারা আছে। সো এইটা যে আবার এরকমও করছে ব্যাপারটা তাও না, এখানে এটা ব্যাপারটা এখানে এরকম করে লিখে বোঝাইছে কি যে তারা এই যে ব্র্যান্ড ব্যাশ, প্রোফোটো ইউএসএ, মাই ফক্সেল, লস অ্যাঞ্জেলেস, এইসব জায়গাতে এইসব শিরোনামে তারা লিস্টেড হয়েছে। সো ওইগুলাই এখানে এনে তারা ব্যবহার করছে এবং তার একটা করে সাইটেশন ক্রেডিট দিয়ে দিছে। বাট তাদের তো কাজ হয়েছে, তারা তো ইমপ্লিমেন্ট করছে। কি ইমপ্লিমেন্ট করছে? কিওয়ার্ড। এবার আসেন H2 তে, যেটারে আমরা হেডিং বলি উইডিং ফটোগ্রাফি গ্যালারিজ। আমরা জানি একই কিওয়ার্ড H2 তেও দিতে হয়, H3 তেও দিতে হয়। সো উইডিং ফটোগ্রাফি টাইটেলের মধ্যে ছিল বা উইডিং ফটোগ্রাফার হিসাবে, তারপরে যেটা আছে এই যে H1 ট্যাগের মধ্যে ছিল ফটোগ্রাফার হিসাবে এবং ফটোগ্রাফি হিসাবে, সেইটাই আবার H2 তে দিছে উইডিং ফটোগ্রাফি। আচ্ছা, সো এইটার নিচে যে ইয়েটা দিছে, ডেসক্রিপশনটা দিছে, এর মধ্যেও মোটামুটি সেইগুলাই ইমপ্লিমেন্ট করার ট্রাই করছে। কিভাবে দেখেন, ফটোগ্রাফি লস অ্যাঞ্জেলস, অরেঞ্জ কাউন্টি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন H3 ট্যাগ, H3 ট্যাগ, H3 ট্যাগ সবগুলো এখানে যেগুলো যেগুলো দিছে সবগুলোর H3 ট্যাগ। অন্য ট্যাগও তো দিতে পারতো, কেন H3 দিছে? সাব হেডিং কেন দিছে? কারণ এইটার মধ্যে কোনো না কোনো, মানে সবগুলাই না, কোনো না কোনোটাই অবশ্যই কিওয়ার্ড গুলো ইমপ্লিমেন্ট করা আছে। উইডিং সিরিমনি একটা কি আছে যে আপনার ইয়ে কিওয়ার্ড, কাপলস ফটোগ্রাফি একটা কিওয়ার্ড। তো এইখানে আপনি যেগুলা দেখবেন ম্যাক্সিমাম গুলা দেখবেন মানুষজন কিন্তু গুগলের মধ্যে সার্চ যায় কোথায় জানেন? ইমেজ দেখার জন্য। সো যাতে তাদের ইমেজ গুলা র্যাঙ্কড হয় তার জন্য ওই টাইপের ইমেজ সার্চ করা যে ইয়েগুলো আছে আর কি, আপনার কিওয়ার্ড গুলো আছে, সেই সব কিওয়ার্ড গুলাই গ্যালারির মধ্যে দিচ্ছে। এইগুলো কিন্তু গ্যালারি, এর ভিতরে গেলে কোনো রকম আর্টিকেল দেখতে পারবেন না, যা দেখতে পারবেন সব ফটো দেখতে পারবেন। আচ্ছা, আমরা কাপলস ফটোগ্রাফি একটা দেখি, এই দেখেন সব গ্যালারি, ছবি, সবগুলো ছবি। তো এই যে আমরা বারবার বলি যে আসলে অল্টার টেক্সট কি জিনিস, অল্টার টেক্সট আমরা কি দিব, এই দেখেন এইটারই অল্টার টেক্সট এখানে দেয়া আছে। ডিএ বাকারা রিসোর্ট এন্ড স্পা সান্তা, তারপরে বারবারা উইডিং, তো এইখানে উইডিং হয়েছে সেখানকার একটা ফটোগ্রাফি করা, তাই না? তো এটা যদি আমি সোর্স কোড দেখি, সোর্স কোড কি দেখতে দিবে? আচ্ছা, ইন্সপেক্ট করলাম, দেখা যাক কি দেখায়। তো এটার অল্টার টেক্সট কই? ওকে, এখানে অল্টার টেক্সট দেখাচ্ছে, ওকে একটু দেখতে হবে। আচ্ছা, আমি এখান থেকে কন্ট্রোল এফ দেই,
ALT alter above আচ্ছা ওকে আমি একটু খোঁজার ট্রাই করি alter text এখানে দিছে কিনা আচ্ছা ওকে সো এখানে র‍্যাপ করার কোনো নেই যার জন্য করতে পারতেছি না আচ্ছা সো 3 নাম্বার alter before 4 নাম্বার alter 5 নাম্বার alter before 6 নাম্বার আবার alter আচ্ছা যাই হোক এখানে দেখাইতে পারলাম না কারণ যেটা আছে এটা অন্যরকম করে সিএসএস করা টোটালি শুধুমাত্র ছবির একটা তো যা আছে সব সিএসএস করা যার জন্য অল্টার টেক্সট যে ব্যাপারটা আছে সেটা দেখাতে পারলাম না আচ্ছা ওকে বাট টাইটেল যেটা আছে টাইটেল হলো এই ছবির টাইটেল হলো এই যে এটা ডিএ বা কারা রিসোর্ট এন্ড স্পাস আন্দামান বারবারা উইডিং এটা ঠিক আছে আচ্ছা তো মূল যে ব্যাপারটা হচ্ছে সেটা আপনার এখানে অল্টার টেক্সট যে অল্টার টেক্সটটা কিভাবে দিছে এবং কেন তারা ওই যে যেটা আমরা দেখে এখানে ক্লিক করে আসলাম সেই কিওয়ার্ডটা H3 ট্যাগে দিছে কারণ এটা লিখে মানুষজন সার্চ করে এবং সেটা খুঁজতে চায় ওকে এরপরে যেটা আছে দেখেন উইডিং ভিডিওগ্রাফি এটা আবার H2 তে দিছে উইডিং ভিডিওগ্রাফি ইন লস অ্যাঞ্জেলস সো এইটার আবার ছোট করে একটা দিছে খুব ছোট করে এটার আবার একটা ডেসক্রিপশন দিয়ে দিছে আচ্ছা দেওয়ার পরে এই যে এইগুলা আছে এইগুলো এক একটা গ্যালারি এক একটা তো এইগুলারও মনে করেন সবগুলোর H3 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 এরকম করে দিয়ে দিছে তারপরে H2 তে দিছে উইডিং স্পেশালিস্ট তারপরে H3 তে দিছে ইন্ডিয়ান উইডিং ফটোগ্রাফি এখানেও একটা কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান উইডিং বা ইন্ডিয়ান উইডিং ফটোগ্রাফি ইন্ডিয়ান উইডিং ভিডিওগ্রাফি এখানে দিছে তো এইগুলা হচ্ছে একটা পুরাটা কিওয়ার্ড দেখেন মানে একটা আর্টিকেল আর কি বা কন্টেন্ট দেখেন এইখানে কন্টেন্ট ইমপ্লিমেন্ট করে দিয়েছে এইখানে একটা কন্টেন্ট বা আর্টিকেল ইমপ্লিমেন্ট করে দিয়েছে সে ছোটখাটো হইলেও এতটুকুর ভিতরে 200 ওয়ার্ড দিয়ে এখানে করে দিয়েছে তারপরে দেখেন এই যে একটা এটাও H3 তে দেয়া ডেস্টিনেশন উইডিং ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ডেস্টিনেশন উইডিং ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এইটা লেখেও মানুষজন সার্চ করে ডেস্টিনেশন উইডিং ফটোগ্রাফি ডেস্টিনেশন উইডিং ভিডিওগ্রাফি এগুলা নিয়ে মানুষজন সার্চ করে ওকে তারপরে কি করতেছে যে তারা বিভিন্ন গ্যালারি দিছে ছবির গ্যালারি ভিডিও গ্যালারি দিয়ে এখানে করে দিছে সো তাদের যে ইয়েটা আছে ব্লগ এই যে ব্লগ আপনারা পড়তে পারেন ব্লগের মধ্যে গিয়ে দেখতে পারেন তারা কিভাবে কিওয়ার্ড গুলো ইমপ্লিমেন্ট করছে তার মধ্যে সার্ভিস কি কি আছে তাদের হ্যাঁ তারপরে রিভিউ গুলো কেমন করে লেখা রিসোর্স কি কি আছে তারা ইউজ করে উইডিং ভেন্যু কোন কোন গুলাতে তারা সার্ভিস দেয় খুব সুন্দরভাবে এখানে গুছিয়ে লিখে দিয়েছে আচ্ছা তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে এই যে তারা যে ব্লগ গুলা লিখছে সেই ব্লগ গুলা আলাদা আলাদা এখানে দেখাবে আর কি ওকে আসতে দেন একটু আসুক তারপর দেখতেছি ওকে সো এই ব্লগগুলোর মধ্যে তারা যে টাইপের কিওয়ার্ড গুলো ইউজ করতেছে সবগুলাই যে আসলে টোটালি কিওয়ার্ড দিয়ে করতেছে ব্যাপারটা এরকম না বাট হ্যাঁ কিছু কিছু গুলাতে কিওয়ার্ড অবশ্যই আছে কিছু কিছু গুলাতে নাই ঠিক আছে ওকে সো এই হইলো কেস স্টাডির একটা সাইট এটা পুরাটাই ব্লগ হিসাবে একটা ব্লগ সাইট করে দিতে তো আমি এইটা কপি করে আপনাদের দিলাম আপনারা এইটা একটু খুব সুন্দর করে স্টাডি করবেন ভিতর থেকে অনেক ইনফরমেশন আপনারা কালেক্ট করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন আমরা H1 দিয়ে টাইটেল দিয়ে কি করতে হবে না করতে হবে মোটামুটি একটা পেজের বেশ ভালো ধারণা আমরা পেয়ে গেছি ঠিক আছে তো আরো একটা ভালো ধারণা আমরা একটু দেই সেটা হচ্ছে ধরেন aiad.com.ae এটা আমরা বারবারই ওপেন করি কেন করি সেটা আপনারা জানেন সো এখানে যদি আমরা ট্রাই করি দেখেন আমরা কিওয়ার্ড দেখার জন্য ট্রাই করব ঠিক আছে ওকে এখানে হ্যাঁ আসছে সো এই পেজের যে টাইটেল আছে সেই টাইটেলটা দেখেন অস্ট্রেলিয়ান ইন্টারনেট অ্যাডভার্টাইজিং নাম্বার 1 অনলাইন মার্কেটিং এজেন্সি অস্ট্রেলিয়া
এইটার যে h1 ট্যাগ সেই h1 ট্যাগটা একটু আলাদা করে দিয়েছে তারা, যে গেট মোর কাস্টমার্স নাও, মানে টোটালি কল টু অ্যাকশন টাইপ। তো একজনকে আসলে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, আমাদের সাথে কাজ করলে তোমার কাস্টমার অনেক বেশি বাড়বে, তুমি আসো। ঠিক আছে, ওকে, এরকম করে দিচ্ছে। সো এখানে দেখেন আমরা ধরে নিলাম যে তাদের যে ইয়েটা আছে, যে কি জানি বলে, মূল হচ্ছে গিয়ে কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারনেট অ্যাডভার্টাইজিং অথবা অনলাইন মার্কেটিং এজেন্সি অস্ট্রেলিয়া, এরকম টাইপের কিছু একটা আছে, অ্যাডভার্টাইজিং এবং অনলাইন মার্কেটিং। সো এইটা দিয়ে যদি একটু কঠিনও হয় বুঝতে, আমরা একটু আরেকটা সার্ভিসের পেজে যাই, সার্ভিসের পেজে ফেসবুক অ্যাডভার্টাইজিং এ যাইতে পারি। সো আমরা ধরে নিলাম তাদের যে কিওয়ার্ড আছে সেটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং, কথা তারা ইউআরএল এর মধ্যে একবার দিছে, দেওয়ার পরে যদিও টপিক হিসাবে দিছে, দেওয়ার পরে আমরা এখন একটু এইটাতেও ক্লিক করে দেখে নিব কোথায় কোথায় কি কি ইউজ করছে। দেখে নিলাম, এখন এইটাতে লোড হবে, একটু লোড হইতে দেন। ওকে, একইটা আসতেছে, হবে, এবারই হবে। সো এখনো আসে নাই আমাদের এক্সটেনশনের ইয়েটা। ওকে, আসছে, দেখেন। সো এইটা যেটা করছে এই ওয়ান ট্যাগ দিছে। সো আমরা ধরছিলাম কি, এটা যদি ফোকাস কিওয়ার্ড হয় ফেসবুক অ্যাডভার্টাইজিং, তাহলে এটা হবে ফেসবুক অ্যাডস মার্কেটিং এজেন্সি সিডনি। সো অ্যাডস এবং অ্যাডভার্টাইজিং দুইটা একই, অ্যাডভার্টাইজিং হলে অ্যাডস এর আলাদা একটা ফ্রেজ। সো ফেসবুক অ্যাডভার্টাইজিং এবং ফেসবুক অ্যাডস আমরা ধরতে পারি একই ব্যাপার, একই জিনিস। সো তারা কি করে, মার্কেটিং এজেন্সি সিডনিতে, ঠিক আছে। তো সিডনিতে তারা মার্কেটিং এজেন্সি হিসাবে কাজ করে, কিসের মার্কেটিং এজেন্সি হিসাবে কাজ করে, ফেসবুক অ্যাডস এর। সো তাদের ফোকাস কিওয়ার্ড এখানে ফেসবুক অ্যাডভার্টাইজিং হতে পারে। আমি ধরে নিলাম তাদের এখানে এটা হতেও পারে, নাও পারে। তো আমরা কিভাবে শিওর হব, চলেন আমরা একটু দেখে আসি এই টুতে তারা কি ব্যবহার করছে। অ্যাডভার্টাইজিং অন ফেসবুক, এটা ফ্রেজের সেন্স, রাইট, ফেসবুক অ্যাডভার্টাইজিং, এবং এটা ফেস চেঞ্জ করে দেখেন অ্যাডভার্টাইজিং অন ফেসবুক, ফেসবুকে অ্যাডভার্টাইজিং করা এবং ফেসবুক অ্যাডভার্টাইজিং ব্যাপারটা তো একই, শুধুমাত্র ফেজেস চেঞ্জ করা, মিনিং এক, ফেজেস চেঞ্জ করা। ওকে, তারপরে কি করছে তারা, এইচ টু আবার একটা ইউজ করছে, তারপরে একটা লং ইউজ করছে। তো সেখানে দেখেন ফেসবুক মার্কেটিং, তো ফেসবুক মার্কেটিং অ্যাডভার্টাইজিংটা যেটা, ওই যে ফেসবুক অ্যাডভার্টাইজিং, এটা কিন্তু ফেসবুক মার্কেটিং এর মধ্যে পড়ে। তো তারা এই এইচ2 তেও একটু ইনডিরেক্টলি সেটা বোঝানোর ট্রাই করছে, কারে বোঝানোর ট্রাই করছে, গুগলে বোঝানোর ট্রাই করছে। আচ্ছা, তারপরে তারা কি করতেছে, এইচ2 আবার ওয়েবসাইটের একটা আলাদা দিছে, এই দেখেন আই নিড ফেসবুক অ্যাডভার্টাইজিং, একদম সরাসরি দিছে এটা, এটা একদম সরাসরি দিছে। এবার আমরা বলছিলাম না এক্সাক্ট ম্যাচ একবার এইচ2 তে ইউজ করতে হয়, সরাসরি দিছে। তারপরে দেখেন এগুলো সব H3, তো H3 তে আমরা একটু খোঁজার ট্রাই করি আসলে আছে কিনা, না H3 তে তারা ইউজ করে নাই, দেখতেছি H2 তে ইউজ করছে বারবার। তো এটাতে আবার ফেসবুক মার্কেটিং ইউজ করছে। আচ্ছা, তারপর হোয়াট মেক্স ইউ আস ডিফারেন্ট, হোয়াই ইউ নিড ফেসবুক অ্যাডভার্টাইজিং আবারও একইবার ইউজ করছে দুইবার। আমরা জানি যে হেডিংস এর ভিতরে মিনিমাম দুইবার, একবার ফ্রেজ চেঞ্জ করে আর একবার এক্সাক্ট ম্যাচে, তারা এক্সাক্ট ম্যাচ দিয়েছে দুইবার, একবার ফ্রেজ চেঞ্জ করছে, যেহেতু তাদের কন্টেন্ট বা আর্টিকেলটা একটু বড়। সো এটা ওয়েব কন্টেন্ট, আমরা আর্টিকেল নাও ধরতে পারি, ওয়েব কন্টেন্ট। সো ওয়েব কন্টেন্ট যেহেতু একটু বড়, তার জন্য তারা মোটামুটি তিনবার ইউজ করছে, করুক, সমস্যা নেই। তো এখন আমরা যেটা দেখার চেষ্টা করব, কন্ট্রোল এফ দিব, দেওয়ার পরে ফেসবুক অ্যাডভার্টাইজিং, যে আসলে আমরা যেটা বুঝতে চাচ্ছি সেটা আসলেই ঠিক কিনা। দেখেন ফেসবুক অ্যাডভার্টাইজিং যা তারা ইউজ করছে কয়বার, 14 বার। আমরা ধরে নিতেই পারি
প্রত্যেকটার আন্ডারে এবং হেডিং সাব হেডিং এর যেহেতু এটা আছে, তো এইটা তাদের ফোকাস কিওয়ার্ড আমরা ধরে নিতেই পারি, তাই না? নিতেই পারি। আচ্ছা, এখন আমরা যেটা করব, ফেসবুক অ্যাডভার্টাইজিং এটা কপি করব। কপি করার পরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে গুগলের মধ্যে গিয়ে আমরা সার্চ করব। দিলাম, সার্চ করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে লোকেশন আমরা চেঞ্জ করে দিব। লোকেশন কোন জায়গা থেকে চেঞ্জ করতে হয়? সেটিংসে যাইতে হবে। সেটিংসে যাওয়ার পরে সার্চ সেটিং যেটা আছে ওটাতে যাইতে হবে। যাওয়ার পরে এখানে কিছু লোড নিয়ে আসবে। এই যে কোন অঞ্চলের সেটিং আপনি চাচ্ছেন, তো আমরা অস্ট্রেলিয়া চাচ্ছি, অস্ট্রেলিয়া দিলাম, সেভ করে দিলাম, ওকে করে দিলাম। আমরা এখন অস্ট্রেলিয়াতে আছি, ওকে দিলাম। দেওয়ার পরে এই যে আমরা এখন কোথায় আছি? অস্ট্রেলিয়াতে আছি, বাট লোকেশন দেখাচ্ছে ঝিনেদা, বাট যেটা রেজাল্ট দেখাচ্ছে সেটা অস্ট্রেলিয়ার রেজাল্ট দেখাচ্ছে। আমরা এখান থেকে যেটা করতে পারি, এটা অস্ট্রেলিয়া করে দিব। আচ্ছা, অস্ট্রেলিয়া এই পেয়েছি। আমরা আরো একবার রিফ্রেশ করে দিব, এইবার দেখেন অস্ট্রেলিয়ায় আছে। প্রথমে যেটা আসছে, এটা কোনটা আসছে দেখেন তো? ফেসবুক অ্যাডস, অনলাইন অ্যাডভার্টাইজিং অন ফেসবুক। এটা কিসের? ফেসবুকেরটা আসছে, ঠিক আছে। তো ফেসবুক তার আমাদের কোনো ইয়ে না, মানে প্রতিদ্বন্দ্বী না এরকম টাইপ, রাইট? সো প্রতিদ্বন্দ্বী বাদ যারা এরকম টাইপের, এই যে এই সাইটটা আমরা খোঁজার চেষ্টা করতেছি যে এই সাইটটা আছে কি নাই। তো আমরা একটু খুঁজে দেখি, ওয়ারস্ট্রিম অ্যাডস্প্রেসো, এই যে দেখেন 1 নম্বরে আছে না? আপনি যদি এটা ক্লিক করেন, দুইটা এবার এক জায়গায় করেন তো, দুইটার কোনো মিল পান? পাচ্ছেন? মিল পাচ্ছেন? দেখছেন? সো আমরা কিন্তু খুব সহজেই বুঝে নিলাম যে আসলে তারা কিওয়ার্ড কোনটা ইমপ্লিমেন্ট করছে, এবং একটা কিওয়ার্ড সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার কতটা সুবিধা পাওয়া যায়, রাইট? সো আমরা যেটা দেখলাম, ফেসবুক অ্যাডভার্টাইজিং আমরা অন্য কিচ্ছু দেই নাই, জাস্ট ফেসবুক অ্যাডভার্টাইজিং দিছি, এবং আমরা এখান থেকে তখন কিন্তু ধরে নিয়েছিলাম যে ফেসবুক অ্যাডভার্টাইজিং এইটা দিয়ে তারা র্যাঙ্ক করার ট্রাই করছে। এবং হ্যাঁ, অস্ট্রেলিয়াতে তারা র্যাঙ্কও করছে। কোথায়? হয়তো 10 নম্বরে করছে, বাট র্যাঙ্কও করছে। আমরা আরো একটা জিনিস দেখতে পাই বা দেখতে চাই, সেটা হচ্ছে এইটা, ফেসবুক অ্যাডস এজেন্সি 1 নাম্বার পজিশনে আছে, ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি 1 নাম্বার পজিশনে আছে, ফেসবুক মার্কেটিং এজেন্সি 1 নম্বরে আছে, ফেসবুক মার্কেটিং এজেন্সি 1 নম্বরে আছে, ফেসবুক মার্কেটিং সিডনি 1 নম্বরে আছে, পজিশন 1 এ আছে কিন্তু, তাই না? আচ্ছা, সো আমরা যদি এইটা দিয়ে এর মধ্যে সার্চ করি আসলে পাবো কিনা, অ্যাডস এজেন্সি দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল এফ আমাদের করা আছে, এখানে আমরা জাস্ট পেস্ট করে দিই। নাই। কেন নাই? এটা কেউ বলতে পারবেন? কেউ একজন একটু বলেন, যারা আছেন ক্লাসের মধ্যে একটু বলেন যে কেন নাই? তারা এই কিওয়ার্ডে র‍্যাঙ্ক করছে কিন্তু তারপরেও কেন নাই? কেউ একজন একটু বলেন। আরিয়ান ভাই কি আছেন? হ্যালো ভাইয়া আমি আছি, তবে আমি একটু ব্যস্ত ভাইয়া। আচ্ছা, আপনি ব্যস্ত, তাইলে থেকে আর লাভ হইল কি বলেন? ব্যস্ত যদি থাকেন তাহলে আর থেকে লাভ হইল কি? আচ্ছা, যারা ব্যস্ত নেই তারা বলেন, কোন একজন একটু বলেন যে সে কেন আসছে, এটাতে র্যাঙ্ক হয়েছে কেন, তাও আবার 1 নাম্বার পজিশনে, কেন র্যাঙ্ক হয়েছে?
আচ্ছা, ওকে। আজহার ভাই কি অবস্থা? আজহার ভাই বলতে পারবেন? না ভাই। ওকে। সো মূল ব্যাপার হচ্ছে তারা তাদের যে ইয়েটা আছে, আম, এই যে মূল যে কন্টেন্ট আছে, ওয়েবের কন্টেন্ট, পেজের কন্টেন্ট, সেই কন্টেন্টের মাধ্যমে গুগলকে বোঝাইছে। কি বোঝাইছে জানেন? বোঝাইছে আমরা হচ্ছে এজেন্সি। এই দেখেন, H1 ট্যাগের মধ্যে আপনাদের সামনে আমি বের করে রাখছি, ফেসবুক অ্যাডস, এজেন্সি, এজেন্সি বোঝাইছে না? লং টেইল কিওয়ার্ড আমরা বলছিলাম বারবার, লং টেইল কিওয়ার্ড। এরপরে দেখেন তো আবার যেটা আছে, ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি। সো অ্যাডস এজেন্সি এবং অ্যাডভার্টাইজিং এজেন্সি একই জিনিস না? তারপরে কি আছে? তারপরে কিসে র্যাঙ্ক হয়েছে তারা? র্যাঙ্ক হয়েছে ফেসবুক মার্কেটিং এজেন্সি। সো মার্কেটিং কই? ফেসবুক মার্কেটিং এজেন্সি। এরপরে তারা কিসে র্যাঙ্ক হয়েছে? দেখেন, ফেসবুক মার্কেটিং এজেন্সি, একই ব্যাপার। এজেন্সি ছিল, এটা এজেন্সি। তো এজেন্সির একটা বহুবচন হচ্ছে এজেন্সিজ। তো যারা এজেন্সি তারা তো অনেকগুলো মিলেই এজেন্সিস। তো যারা এজেন্সিস খুঁজতেছে তারা তো আর একবারে অনেকগুলো এজেন্সি পাবে না। এক একটা সিঙ্গেল সিঙ্গেল এজেন্সির লিস্ট দেখাইলে তারা যে কোনো একটা তার ভিতর থেকে সিলেক্ট করে নেবে। সো এই একই ব্যাপারটা ফ্রেশ চেঞ্জ, শুধুমাত্র র্যাঙ্কিং ফ্যাক্টর চেঞ্জ হয়। আচ্ছা, এরপরে কি আছে? ফেসবুক মার্কেটিং সিডনি। দেখেন তো, ফেসবুক মার্কেটিং সিডনি আছে না? আপনাদের সামনেই আছে, বাট আপনারা বলতে পারলেন না। সো ঘটনা হচ্ছে, এখন এই যেহেতু আপনারা অন পেজ এসিও শিখতেছেন, সো যেটা করবেন, প্র্যাকটিস করা শুরু করেন। এরকম পেজের মধ্যে যাবেন, পেজের মধ্যে গিয়ে খুঁটিনাটি যে ব্যাপারগুলো আছে এইগুলা মাথায় আনার ট্রাই করেন। কেন র্যাঙ্ক হইছে? কিভাবে র্যাঙ্ক হইছে? কোন জায়গা থেকে র্যাঙ্ক হইলো? কেন হইলো? এই কিওয়ার্ডটা খুঁজে পাচ্ছে কিভাবে? কিছু কিছু জিনিস আপনারা এরকমও পাবেন যেগুলো আমি তো এই যে এখানে দেখাইতে পারলাম, আপনারা দেখাইতেও পারবেন না, বা আমি নিজেও দেখাইতে পারবো না, বাট তারপরেও ওই কিওয়ার্ডে তার র্যাঙ্ক হবে। কেন হবে জানেন? তারা গুগলকে বোঝাইতে সক্ষম হয়েছে যে আমি অমুক টপিক অমুক কিওয়ার্ড নিয়ে আলোচনা করছি। মানে অমুক টপিক যেগুলো নিয়ে আমি আলোচনা করছি, এই টাইপের কিওয়ার্ড দিয়ে কেউ যদি খুঁজে, তার যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটার যে সলিউশন, সেটা আমার এই পেজের মধ্যেই একজন পাবে, বা আমার এই পোস্টের মধ্যেই একজন পাবে। সো আমি ডিজার্ভ করি যে তুমি আমারে র্যাঙ্ক করাও। তো এটা কাকে বোঝানো হচ্ছে? গুগলকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? সো এইভাবে সঠিকভাবে যতটা ভালোভাবে আপনি অপটিমাইজড করে গুগলকে বোঝাইতে পারবেন, আপনার বা আপনার ক্লায়েন্টের সাইটের র্যাঙ্ক তত বেশি হাই হবে, তত বেশি হাই হবে। ঠিক আছে? ওকে। এরপর যেটা হচ্ছে গিয়ে আমাদের ইয়েটা ছিল, আম, এই যে দেখেন এটা। সো আমরা দুই একটা দিয়ে একটু সার্চ করে দেখতে পারি যে সরাসরি তারা ইউজ করছে কিনা। সো কন্ট্রোল এফ দিলাম, পেস্ট করলাম, নাই করেনি, সরাসরি কোনোটাই করে নাই তারা। ঠিক আছে, ওকে। সো এইটা হইলো। এরপরে আমাদের যে ব্যাপারটা আছে, আচ্ছা আমরা এটা গেলাম, যাওয়ার পরে আম, যেটা হবে সেটা হচ্ছে, ও আচ্ছা আমি WP অ্যাডমিন নেই, WP অ্যাডমিন দিলাম, দিয়ে এর ব্যাক এন্ড যেটা আছে ব্যাক এন্ডে গেলাম আমি, ধরেন। আচ্ছা, এখনো পর্যন্ত ইয়ে আসে নাই। সো এই হচ্ছে আমাদের ব্যাক এন্ড। ব্যাক এন্ডের মধ্যে গিয়ে আমরা পোস্টে যাব। পোস্ট কই? পোস্ট, অল পোস্টে গেলাম। আসতেছেও না। আচ্ছা আসছে। কোনটা ওপেন করব? প্রত্যেকবার ক্লোনজ ওপেন না করে আজকে লেদার শু ওপেন করি। লেদার শু ওপেন করলাম, বা এডিট করার জন্য একটু ট্রাই করি আর কি। এটা এখনো আসে নাই, দেখি কত দোষ আসে। ওকে, আসতেছে।
আচ্ছা, সো এখন দেখেন এই যে পোস্টটা আমরা দেখতেছি, এই যে এটার মধ্যে ইয়োস্ট যেটা আছে না, ইয়োস্ট এই যে স্কিমা আছে, স্কিমা এখান থেকে আপনি আলাদা করে দেখা দিতে পারেন। কিছু কিছু গুলো যারা ইয়োস্ট ব্যবহার করতে পারে না আর কি, বা ইয়োস্ট এর সুবিধা তার ওখানে নাই। এটা কি প্রিমিয়াম? না, ফ্রি। আচ্ছা, ওরে বাবা, হেভি হেভি শুজ, ইন্টারেস্ট ফিল করলাম। এটা কি ভাইয়া, এটা কি এফিলিয়েট সাইট? এটা অ্যাফিলিয়েট সাইট না, এটা হচ্ছে মূলত আপাতত যে সাইট সেটা হচ্ছে আপনারা যারা এই যে ক্লাস করেন বা যেরকম ব্যাচ আছে, সেই ব্যাচের যারা আছে তারাই এরকম করে লেখে, তাদের লেখাগুলো প্র্যাকটিস করে, যে এসইও সবুজ করে ফেলে। এর আগে আপনাদের দেখাইছিলাম পোস্টের মধ্যে এসইওর ভিতরে কি কি করতে হয় না করতে হয়। হ্যাঁ, তারপরে এই যে রিডাবিলিটি যেটা আছে সবুজ করে ফেলে টোটালি। তারপরে স্কিমা আছে, এই যে স্কিমা। তো এই যে পেজ, এই পেজটা কোন ধরনের পেজ, রাইট? এই পেজটা আসলে কোন ধরনের পেজ সেটা আপনার এখানে দেখা দিতে হবে। এই যে পেজের টাইপ, এটা কি ওয়েব পেজ নাকি কোনো আইটেম, একটা সিঙ্গেল আইটেম আপনি এখানে দিচ্ছেন সেইটা, নাকি আপনার যে ইয়া আছে আপনার কি বলে মূল ওয়েবসাইটের যদি কোনো অ্যাবাউট পেজ থাকে সেইটা, নাকি এটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন পেজ, নাকি কিউএনএ পেজ, তারপর প্রোফাইলের পেজ, নাকি কন্ট্যাক্টের পেজ, মেডিকেল ওয়েব পেজ, নাকি কালেকশনের পেজ, নাকি চেক আউটের পেজ, রিয়েল এস্টেট লিস্টিং, নাকি সার্চ রেজাল্ট পেজ, এখানেই সার্চ রেজাল্ট করা যায়। ঠিক আছে, তো এইটা যে আর্টিকেল আপনি লিখতেছেন সেটা কোন ধরনের আর্টিকেল, এটা শুধুমাত্র আর্টিকেল, নাকি সোশ্যাল মিডিয়ার পোস্টের জন্য, নাকি নিউজ আর্টিকেল, নাকি অ্যাডভার্টাইজিং কন্টেন্ট আর্টিকেল, নাকি স্যাটিরিক্যাল আর্টিকেল যেটা আছে, তারপরে হচ্ছে স্কলারি আর্টিকেল, টেক টাইপের আর্টিকেল, রিপোর্ট, নাকি কিছুই না, রাইট? এইটা আপনি এখান থেকে দিতে পারেন। তো এখান থেকে আপনি কি করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। কি চেঞ্জ করে দিতে পারেন? সার্চ অ্যাপিয়ারিং সেটিং, সার্চে কিভাবে আসবে সেটা সেটিং আপনি চেঞ্জ করে দিতে পারেন। এই স্কিমাতেই আসলে দেখায়, কিরকম দেখায়, যখন আপনি একটা রান্নার রেসিপি টেসিপি এখানে এই উল্লেখ করতেছেন, এরা তো ধরেন শু নিয়ে লিখছে, তো রান্নার রেসিপি যখন আপনি শেয়ার করবেন, তো ওই রেসিপির আসলে বেনিফিট কি, ওই ফুডের কতটুকু কিলো ক্যালোরিজ আছে, কোন ভিটামিন কতটুকু আছে, এই টাইপের অনেকগুলো জিনিস দেওয়া যায় না? তো ওই জিনিসগুলো দেখবেন আপনি রিভিউ সহ গুগলে সার্চ রেজাল্ট পেজে আসে যখন আমরা ফুড টাইপের রেসিপি সার্চ করি। ঠিক আছে, সো ওইটা আসলে স্কিমার কাজ। সো এই যে সেটিং ইন সিঙ্গেল পোস্ট ইউআরএল, যে শো পোস্ট ইন সার্চ রেজাল্ট, সার্চ রেজাল্ট কি দেখাবে না দেখাবে না? ইয়েস দেখাবে। শো এসইও সেটিংস ফর পোস্ট, হ্যাঁ দেখাবে। এসইও টাইটেল দেখাবে, মেটা ডেসক্রিপশন যেটা দেওয়া আছে দেখাবে, ওয়েব পেজ কোন টাইপের আছে দেখাবে, আর্টিকেল কোন পেজ টাইপের আছে দেখাবে। এই যে পেজের সেটিংস গুলো আছে এখান থেকে আপনি নির্ধারণ করে নিতে পারেন আরো। হ্যাঁ, তারপরে মাই টেমপ্লেট, আপনার যদি আলাদা টেমপ্লেট থাকে সো সেই টেমপ্লেট আপনি ইউজ করতে পারেন আলাদা করে স্কিমার। ঠিক আছে, যদি পোর্টফোলিও টাইপের হয় আপনি এখান থেকে পোর্টফোলিও টাইপের করতে পারেন। যদি এইটার এই দুই তিনটা অপশন আপনার কাছে মনে হয় খুবই কম, এই টাইপের অপশন আমার কাছে ভাল লাগতেছে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি গুগলের মধ্যে সার্চ করবেন মেটা, এই মেটা লিখছি কেন, স্কিমা, স্কিমা মার্কআপ জেনারেটর লিখে সার্চ করেন। সার্চ করার পরে এই যে আপনার একটা ওয়েবসাইট আসবে, কি ওয়েবসাইট? স্কিমা মার্কআপ জেনারেটরের ওয়েবসাইট, জেসন এলডি। এটা ওপেন করে ফেলেন। ওপেন করার পরে আপনার ইচ্ছা মতো আপনি যেইগুলো যেইগুলো দেখাইতে চান সার্চ রেজাল্টেই বসে মানুষ দেখতে পারবে, আপনার ওয়েবসাইটের মধ্যে আসা লাগবে না। এবং এটা আরো গুগলকে আরো বেশি করে ইন্ডিকেট করে দেয় যে হ্যাঁ এটা লিখতে হবে, মানে এটা অমুক টাইপের পেজ। সো এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন, আচ্ছা গট ইট ভাই, আমি বুঝতে পারছি, তো এটা দিয়ে দিতে পারেন। দেখেন এটা কি আর্টিকেল হবে, না ব্রিড কাম হবে, কোনো ইভেন্ট হবে, নাকি এফএকিউ পেজ হবে, নাকি হাউ টু হবে, কোন ধরনের আর্টিকেল। আপনি আরো পাবেন জব পোস্টিং, লোকাল বিজনেস, নাকি
অর্গানাইজেশন কিনা, পার্সনের কিনা, প্রোডাক্ট কিনা, হ্যাঁ, তারপরে রেসিপি কিনা, ভিডিও কিনা, ওয়েবসাইট কিনা, তো সার্চ বক্স আছে কিনা এরকমটা। আমি ধরলাম প্রোডাক্ট, ওইখানে যেরকম প্রোডাক্ট দেওয়া ছিল, অফার দেওয়া ছিল, রিভিউ দেওয়া ছিল, আর প্রোডাক্ট ধরলাম। প্রোডাক্টের পরে এখানে আপনি অনেকগুলো সিস্টেম পাবেন। প্রোডাক্টের নাম কি, এখানে ইমেজ আপলোড করা যায় না, সো আপনার যে পোস্টের ইমেজটা আছে সেই ইমেজের ইউআরএল যেটা না, এখানে এসে লিখে দিবেন। তো ধরেন আমি একটা দিলাম যে স্কিমা ইমেজ দিলাম, স্কিমা ইমেজ দিলাম, দেওয়ার পরে আমি ইমেজে গেলাম, আচ্ছা, তো এই স্কিমা মোড, এটা আমি কপি ইমেজ অ্যাড্রেস করলাম, করার পরে ইমেজ ইউআরএল আমি এখানে পেস্ট করে দিলাম। বলতেছে যে কি ইনভ্যালিড, আচ্ছা ইউআরএল, ওই ইউআরএল এটা ওরা নিচ্ছে না, আমি দিলাম, দেওয়ার পর আচ্ছা মাইন্ড সাইকোলজি যেটা আছে ওটার মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি কি করব, এই ছবিটা একটু খুঁজে বের করব, করার পরে তারপরে আমি এই ছবির যে লিংক লোকেশন আছে, লোকেশন লিংক আছে আর কি, যাই হোক উল্টা বলতেছি, সেটা আমি একটু কপি করব। কই আছে কই আছে কই আছে, এত লোড নিলে কিভাবে চলে। ওকে, ছবি ছবি ছবি, এই যে ছবি, কপি ইমেজ অ্যাড্রেস করার পরে আমি আবার পেস্ট করে দিলাম। এই যে দেখেন, এই পিএনজির জন্য হচ্ছিল স্কিমা মোডস, এই যে হয়ে গেছে, ইমেজ ইউআরএল দিয়ে দিছি, এখানে আমি দিলাম স্কিমা, রাইট, কোন ব্র্যান্ডের স্কিমা, হচ্ছে ধরেন নাইকি ব্র্যান্ডের স্কিমা, ওকে। তারপরে প্রোডাক্টের ডেসক্রিপশন আমি এখানে লিখে দেব, কি প্রোডাক্ট, দিস প্রোডাক্ট ইজ দ্য বেস্ট, লিখে দিলাম। তারপরে কি আইডেন্টিফিকেশন প্রপার্টি, এটা কিভাবে আসলে বোঝা যাবে, এসকিউ, জিটিএন8, তারপরে জিটিআইএন13 14 এপিএ, এক একটার এক এক রকম মিনিং, এসকিউ দিলাম আমি। দেওয়ার পরে এখানে সেটা আমি লিখে দিতেও পারি নাও পারি, সো এসকিউ এর নাম্বার এখানে আমি লিখে দিতে পারবো, 1 2 3 4 5 6 7 8 9 দিলাম। দেওয়ার পরে এখানে যদি কোনো অফার থাকে, যে কোনো অফার আছে কিনা, অ্যাগ্রিগেট অফার আছে কিনা, সো সেই অফারটা যদি থাকে অফারের ইউআরএলটা এখানে দিতে হবে, প্রাইস কারেন্সি দিতে হবে, প্রাইস দিতে হবে, অ্যাগ্রিগেট রেটিং এখানে দিতে হবে, নাম্বার অফ রেটিং দিতে হবে, হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু দিতে হবে। এখান থেকে কি করতে হবে, আমার যেহেতু এটা প্রোডাক্ট, সেটা যদি কোনো রিভিউ থাকে আমি এখানে রিভিউ দিতে পারবো। সো আমি অ্যাড রিভিউ করলাম, রিভিউয়ার্স নেম দিলাম ধরেন আরিয়ান, ঠিক আছে দিলাম। তারপরে রিভিউস যে বডি আছে, যে দিস ইজ দ্য বেস্ট প্রোডাক্ট আই হ্যাভ এভার সিন, দিলাম, এটা রিভিউ একজন লিখছে। সো রেটিং কত ছিল, রেটিং 5 এর মধ্যে 5 দিছে, 5 স্টার। এটা কবে দিছে, ধরেন 18 তারিখ দিছে। তো এরপরে এটা বডি ছিল, এটা অথর, অথর কে ছিল ধরেন, অথরের নামও আমি এটা দিয়ে দিলাম, রিভিউ যে দিছে তার নামে অথর দিয়ে দিলাম, আমি অথর দিলাম। দেওয়ার পরে পাবলিশার কে, আমি পাবলিশারের নামও দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এই পাশে একটা স্ক্রিপ্ট হয়েছে, স্ক্রিপ্ট টাইপ, অ্যাপ্লিকেশন, এলিজেশন, অনেক কিছু এখানে দিয়ে দিছে, ব্র্যান্ড, ইমেজ দিছে না, অনেক কিছু দিছে। যেহেতু গুগল সোর্স কোড পড়ে, সো গুগলের এইগুলা পড়ার টাইম নাই, এগুলা বুঝতে পারে না গুগল, গুগল বুঝে এইটা। তো গুগলকে আমার, গুগল যেরকম করে বুঝে আমার সেইভাবে বুঝাই দিতে হবে। সো এখন যদি গুগল সার্চ রেজাল্টে দেখাইতে চায়, কেউ যদি সার্চ করে স্কিমা,
সো গুগলের কাছে এইটা স্কিমা ইন্ডেক্স করা আছে যে ও জায়গায় আমি স্কিমা লিখছিলাম। তো এইটার ইমেজ কি? ইমেজ এইটা দেখাবে। আচ্ছা, চলে গেল কোন জায়গায়? আচ্ছা, যাই হোক, ওকে, টেনে আনছি। তারপরে যদি এই প্রোডাক্টের ডেসক্রিপশন দেখাতে হয় ইমেজের নিচে, এটা ডেসক্রিপশন দেখাবে। ব্র্যান্ড নাইকি দেখাবে, এসকিউ এটা দেখাবে, রেটিং কি আছে এটা দেখাবে, তারপরে কি রিভিউ কি দেয়া আছে এটা দেখাবে, রিভিউ কে লিখছে এটা দেখাবে, রিভিউ রেটিং এখানে দেখাবে, 5 স্টার রেটিং, কবে পাবলিশ হয়েছে সেটা দেখাবে, কে হচ্ছে যে করছে অথর, টাইপ পারসন যে কোনো একজন, তার নাম কি আরিয়ান, তারপর পাবলিশার কে, যে অর্গানাইজেশন পাবলিশ করছে সেই অর্গানাইজেশনের নাম এখানে দেখাবে। তো এইটা আমার কি করতে হয় জানেন, এইটা কপি করে নিয়ে গিয়ে যেই পেজটা আছে, যে পেজের মধ্যে আমার ওই কন্টেন্ট বা আমার ওই পোস্টটা আছে, সেই পেজে সোর্স করে আমাকে বসিয়ে দিয়ে সেভ করে দিতে হয়। দিলে কি হবে, আমি যখনই গুগলের মধ্যে সার্চ করব তখনই আমার ওইটা দেখাবে। কিভাবে দেখাবে? আমি যদি দেই যে ধরেন, না আসতেছে না, আচ্ছা, বারিটো বারিটো রেসিপি দিলাম, দিয়ে আমি সার্চ করলাম। আচ্ছা, এটা সমস্ত কিছু করে দিলাম। সো এইটা ভুলে যান, এইটা পরে বলবো। এটার একটা ব্যাখ্যা আছে, এইটার ব্যাখ্যা এখানে এই পাশে একটা দেখায়, সেটার ব্যাখ্যা, দুইটার দুই রকমের ব্যাখ্যা আছে, পরে বলবো। এটা এখনো বোঝার মতো অবস্থায় আসেনি। সো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন ইউটিউবের, এইটা কিন্তু স্কিমার কাজ না। এটা যেটা আছে এটা স্কিমার কাজ না, এইটা এখন থেকে গুগলে আরো উন্নত করে দেখাবে। এমইউএম আপডেটে আরো বেশি উন্নত করে দেখা যাবে এটা, ঠিক আছে? সো আমরা দেখতে চাচ্ছি যেটা, সেটা আমাকে একটু খুঁজতে দেন এখানে আছে কি নাই, আমরা একটু দেখি। আচ্ছা, নাই। ওকে, সো ভেজিটেরিয়ান বুরিটো রেসিপি এটাই দিলাম। ওকে, আচ্ছা, সো সবগুলাতেই দেখেন ইনগ্রেডিয়েন্টস টাইপের একটা ব্যাপার দেয়া আছে। হ্যাঁ, কি কি দেয়া আছে না আছে, কি কি করা আছে না আছে, সবগুলো এটা রেটিং করা আছে। অথবা আমরা যদি কোনো প্রোডাক্টও সার্চ করি, ধরেন নাইকি শুজ, রাইট, এই যে নাইকি শুজ, ছবিগুলো আমার এখানে দেখাচ্ছে, এখানে ডেসক্রিপশন দেখাচ্ছে, যদি কোনো একটা সেটা থাকে, সেটা রিভিউ এখানে দেখাবে খুব সহজে। এই যে এইটা দেখেন, নাইকি শুজ ফর অল, ফুট লকার, হিউজ সিলেকশন অফ উইমেন লট, এক্সক্লুসিভ স্টাইলিশ কালার, ফ্রি শিপিং, এই যে এত। এটা কিন্তু স্কিমার কাজ। আচ্ছা, ওকে, এরপরে নাইকি শুজ আমি অস্ট্রেলিয়া দিলাম, নাইকি শু অস্ট্রেলিয়াতে কি অবস্থায় আছে। এখান থেকে আপনার এগুলা স্কিমার কাজে দেখায়। এই যে এগুলা নাইকি শুজ কি অবস্থায় আছে, কি আছে না আছে, সবগুলো কিন্তু ডেসক্রিপশন না, বা ডেসক্রিপশনে এইভাবে লিখে দিয়েছে ব্যাপারটা এরকম না। সো স্কিমা দিয়ে আসলে আমরা গুগলকে বোঝাই যে আমরা আসলেই এখানে কি কি ইনক্লুড করছি, কি কি দেখাইছি, যেটা সার্চ রেজাল্টে একজন যে সার্চ করতেছে তার উদ্দেশ্যের সাথে মিলে এবং উদ্দেশ্য তার ফুলফিল হয়, এটা হচ্ছে ব্যাপার। ওকে, সো আচ্ছা, আমরা ওয়ান যে ট্যাগ আছে, সো এই ওয়ান ট্যাগে 20 থেকে 70 ক্যারেক্টার নিতে হবে। ওকে, সো পেজ লোড টাইমের ব্যাপারটাও কালকে মোটামুটি ভাবে বোঝাইছি যে পেজ লোড টাইমের জন্য আসলে কি করা উচিত। আচ্ছা, সো এরপরে কিওয়ার্ড স্টাফিং ছিল গতকালকে, রোবটস ফাইল ছিল, গুগল অ্যানালিটিক্স ছিল, ফাইনাল স্কোর ছিল। ওকে, সো মোটামুটি আমরা ধরতে পারি যে আমাদের অন পেজ এসইওর যে ইয়েটা আছে সেটা আমরা 70% শিখে গেছি।
তো আমাদের যেইগুলা বাকি আছে, বাকি থাকার মধ্যে বেশ কিছু জিনিস একটু কঠিন। কঠিন বলতে আসলে এক একটা মোটামুটি একটু সময় লাগবে বোঝানোর জন্য। সো এই সময়টা আমরা কালকে নিব, বা কালকে এই জিনিসটা বোঝার ট্রাই করব আসলে কি কি জিনিস তার মধ্যে আছে। ওয়ান অফ দা ক্রিটিক্যাল জিনিস, কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। ঠিক আছে, এটা আসলে খুবই ক্রিটিক্যাল জিনিস, কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। এটা আজকে মাথার মধ্যে নেয়ার কোনো দরকার নেই, আমরা এটা কালকে কি করব। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগস, রাইট? আরেকটা কি আছে, ধরেন ক্যানোনিক্যাল ট্যাগস। আমরা যদি এখানে দেই ক্যানোনিক্যাল ট্যাগস, হ্যাঁ, এই জিনিসটা একটা ইয়া আছে। সো এইটা নিয়ে আমরা কথাবার্তা বলবো কালকে, আজকে না। তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্ত রাখলে আপনাদের জন্য বেটার, কাজ এইটা নিয়ে যদি আমি এখন বলতে শুরু করি বা এটা দেখাইতে শুরু করি, মোটামুটি আরো একটা 2 ঘন্টার ক্লাস এখন থেকেই লাগবে। সো যদিও আজকে ক্লাসের সময় খুব অল্প, আমরা যে 2 ঘন্টাই ক্লাস করব ব্যাপারটা এরকম না। যেহেতু সহজে বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি এবং আপনারা আর্টিকেল লেখার সময় এই ব্যাপারগুলো বেশ কিছু কিছু জিনিস জেনে রাখছিলেন, সেইগুলাই আসলে এখান থেকে ই করতেছেন। তো আপনাদের কাছে সহজ। ওকে, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা যখন টাইটেলটা করবেন, এটা ট্রিক্স, হ্যাঁ, এটা রুলস না, এটা ট্রিক্স। যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যখন টাইটেল বা টাইটেল ট্যাগ যেটাই হোক না কেন এটার মধ্যে কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করবেন, পুরা 65টা ক্যারেক্টার যদি আপনি 100% ধরেন, তো প্রথম 30%-এর ভিতরে ট্রাই করবেন আপনার কিওয়ার্ডটা যেন থাকে, মূল যে কিওয়ার্ডটা নিয়ে আপনি আর্টিকেল বা কন্টেন্ট বা ওয়েবের যে পেজটা আছে সেটা আপনি তৈরি করতে যাচ্ছেন, যে কন্টেন্টের উপরে ভিত্তি করে বা যে কন্টেন্টটা নিয়ে। আমার কথা বোঝা গেল? না বুঝলে আমি আবার বলবো, সেটা হচ্ছে 65টা ক্যারেক্টার যদি 100% হয়, আপনি প্রথম 30%, মানে একটা ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার, তিনটা ক্যারেক্টার, চারটা ক্যারেক্টার, এইটা মিলে একটা শব্দ, একটা স্পেস, আরো একটা ক্যারেক্টার, তারপরে গিয়ে আবার একটা শব্দ, সেই শব্দের ভিতরে ধরেন 6টা ক্যারেক্টার আছে, তারপরে আবার একটা স্পেস, আবার একটা শব্দ, ওইটার মধ্যে ধরেন 4টা ক্যারেক্টার আছে। এরকম করে আমরা একটা টাইটেল বানাইলাম, কত, 65টা ক্যারেক্টার। তো 65 ক্যারেক্টারের প্রথম 30%-এর মধ্যে আপনি আপনার ফোকাস যে কিওয়ার্ডটা আছে সেটা রাখার ট্রাই করবেন। যদি করেন সেটা র্যাঙ্ক করতে বেশি সাহায্য করবে। দ্বিতীয় ব্যাপার, আপনি যে মেটা ডেসক্রিপশনটা লিখছেন সেইটার 40%-এর মধ্যে আপনার কিওয়ার্ডটা রাখার ট্রাই করবেন। যদিও সাজেস্ট করে সবার আগে রাখার জন্য, কিন্তু দুইটা ক্ষেত্রেই, টাইটেলের ক্ষেত্রেও মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রেও, তারা সাজেস্ট করে বা ইওস সাজেস্ট করে বা যে কোনো প্লাগইনস যেগুলো আছে সাজেস্ট করে যেন আপনি সেটা প্রথম দিকে রাখেন, একদম প্রথম দিকে। মানে প্রথম থেকে ওই কিওয়ার্ড দিয়েই আপনি শুরু করেন, কিন্তু সব কিওয়ার্ড তো আর আসলে প্রথমে দিয়ে তারপর শুরু করা যায় না। তো যেটা করবেন, প্রথম 30%-এর মধ্যে রাখার ট্রাই করবেন। সো আমরা একটু ই করে ফেলি, আমরা আরেকবার স্ক্রিন একটু শেয়ার করব, করার পর আমরা যেটা করব সেটা এখানে একটুখানি দেই। ধরেন কি কিওয়ার্ড নেওয়া যায়, আচ্ছা নাইকি শুজ নিলাম, নাইকি। সো নাইকি শুজ আমরা কোন জায়গা থেকে সার্চ করতেছি, অস্ট্রেলিয়া থেকে সার্চ করতেছি। ওকে, অস্ট্রেলিয়া থেকে সার্চ করলেও দেখেন আমাদের যে এটা আছে পশ্চিমবঙ্গ ভারতেরটা দেখাচ্ছে। ওকে, তো দেখাক, সমস্যা নাই, আমরা ওইদিকে চোখ দিব না। যেটা দিব nike.com, নাইকি, জাস্ট ডু ইট, নাইকি এইউ বা অস্ট্রেলিয়া, নাইকি ট্রেইনার্স অ্যান্ড শুজ নাইকি এইউ, তারপর নাইকি, নাইকি স্নিকার্স অনলাইন, নাইকি শুজ,
প্লেট পাস শুজ, তারপরে নাইকি মেইন শুজ, নাইকি অল শুজ, নাইকি ফুটওয়্যার, স্পোর্টসওয়্যার, মেন্স নাইকি ট্রেনার্স, নাইকি শুজ, তারপর আছে সেলস নাইকি শুজ। তো দেখেন এখানে যতগুলা র্যাঙ্ক হয়েছে ম্যাক্সিমাম সবগুলারই এই যে নাইকি শুজটা আছে তার মধ্যে যে মূল ওয়ার্ডটা ধরেন নাইকি ওয়ার্ডটা, এইটা হয় আগে আছে, না হইলে সর্বোচ্চ 30% ভিতরে আছে। তো এখান থেকে এই পুরাটা যদি আমি 100% ধরি, তো সেইটা যদি এইটা হয় অর্ধেক শতাংশ, তাহলে আমার অবশ্যই এইটা পর্যন্ত ধরেন 30%। তো নাইকি এবং শুজ 30%-র ভিতরে আছে এবং এটা র্যাঙ্কে আছে। একই রকম করে এটা ধরেন 30%-র মিনিমাম ভিতরে আছে। কেন এটা 30% বলছি? কারণ এটা তো অল্প একটুখানি। সো এইটা 30%, তো আপনি শুধুমাত্র এই পর্যন্ত ধরতে পারতেন, বাট এই পর্যন্ত ধরলে তো আর শুধু একটা শব্দই আসে, 100 শব্দের ভিতরে তার আনা পসিবল না। আচ্ছা, তারপরে কি আছে? নাইকি ফুটওয়্যার। আচ্ছা, মেন্স নাইকি ট্রেনার্স। হ্যাঁ, এখানে শুজ নেই, কিন্তু এখানে যে কথাবার্তাগুলো বলা হয়েছে শু নিয়েই কথাবার্তা বলা হয়েছে। এই যে নাইকি শুজ, হ্যাঁ, তারপরে সেল নাইকি শুজ। সো এই হইল 30%-র ব্যাপার, যে মূল মোট যদি এটা হয় 100%, আপনার যেটা করতে হবে, আপনার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা প্রথম 30%-র ভিতরে রাখতে হবে। ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার, এটা একটা ট্রিক্স। যদি আপনারা এটা ফলো করতে পারেন আপনাদের টাইটেল আরো ভালো হবে, অন পেজের অপটিমাইজেশন এটা আরো বেশি ভালো হবে। ওকে, সো কারো যদি কোনো প্রশ্ন থাকে করেন, না হইলে আজকে আমরা ক্লাস এইখানে এন্ড করে দিই। ভাইয়া, জি, আপনি যেটা বলছিলেন যে 70% আমাদের কমপ্লিট হয়েছে, সেক্ষেত্রে আপনি যে মূল যে টাইটেল বেস আপনি আমাদেরকে করেছিলেন সেটা নোটটাকে আমরা মানে পেতে পারি? আমরা বুঝিনি। ওই যে সেই নোটটাকে আমরা পাইতে পারি আপনি যেটা ও থেকে আমাদেরকে করেছেন? হ্যাঁ, নোটপ্যাডের ওইটা আমি আপনাকে কপি করে দিয়ে দিব, তবে পরে, এখন না। পুরাটা শেষ হয়ে যাবে, জি ভাইয়া। 70% এর পরে পুরাটা শেষ হবে। আমি এক্সপ্লেন করে দিব। এই যে বললাম ক্যানিবালাইজেশন, ক্যানোনিকাল ট্যাগ, এই জিনিস 2-3টা জিনিস আছে, কিছু কিছু খতরনাক টাইপের জিনিস। এটা বোঝাবো, বোঝানোর পরে একদম ছবি সহ আপনারা যাতে বুঝতে পারেন, ওইটার এক্সপ্লেনেশনও আছে। ওই এক্সপ্লেনেশন সহ এইটাও আপনাকে ডেলিভার করা হবে, আর শুধু আপনাকে না, সবাইকেই আসলে ডেলিভার করা হবে। এবং এটা আপনারা নিজেদের সংগ্রহে রেখে দিতে পারবেন, এর পরবর্তীতে খুব সহজে বা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? ওকে, সো জি ভাইয়া। ওকে, প্রশ্ন আছে কিনা, মানে আজকের টপিক যেটা আমরা আলোচনা করলাম সেটা মোটামুটি বুঝতে কারোর কোনো জায়গায় অসুবিধা আছে কিনা, বা কোনো জায়গায় নিয়ে প্রশ্ন আছে কিনা? আছে কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, আমার নাই। ওকে, দেবজিৎ তন্ময় ভাইয়া, আপনার প্রোগ্রেস কতটুকু? প্রোগ্রেস বলতে মানে আপনি আজকের টপিকটা মোটামুটি কতটুকু বুঝলেন, বা আপনার কোনো প্রশ্ন আছে কিনা? মানে আপনি কি বুঝেন নাই নাকি প্রশ্ন নাই, কোনটা না ধরবো? আচ্ছা, ঠিক আছে। তো এইটা একটু প্র্যাকটিস করেন, আপনাদের যে লিংকটা দিলাম, ওকে, লিংকটা একটু দেখেন, কেস স্টাডির এই যে লিন অ্যান্ড জিসা এটা, আর তার সাথে যে একটা ইয়েটা তুলে দিছি, এই যে নোটপ্যাডে আমাদের কপি করা ছিল কিওয়ার্ড ফর অপটিমাইজেশনের এই ব্যাপারগুলা। সো এইগুলা দেখে দেখে একটু এই জিনিসটা রিসার্চ করা ট্রাই করেন, একটু প্র্যাকটিস করা ট্রাই করেন। প্র্যাকটিস করা বলতে আসলে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সেটা একটু বোঝার ট্রাই করেন যে হ্যাঁ আসলে আপনি সেটা খুঁজে পাচ্ছেন কিনা। যদি আপনি নিজে খুঁজে না পান, সেটা ঠিক করতে পারবেন না, কারণ ঠিক করতে গেলেও সেটা আপনাকে খুঁজতে হবে, এটা কথায় থাকে, কিভাবে করতে হয়, কেন করতে হয়। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন। আমি মনে করি জিনিসটা খুব সহজভাবে আসলে উপস্থাপন করা হয়েছে, এবং যেটা অবশ্যই একটু প্র্যাকটিসের মাধ্যমে আরো বেশ কিছু জিনিস আপনারা জানতে পারবেন।
আরো বেশ কিছু জিনিস ওই জায়গা থেকেই করতে পারবেন। সো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। কালকে বৃহস্পতিবার, মোটামুটি কালকে আমাদের এটা শেষ হয়ে যাবে। অন পেজ এসইও আমি মনে করতেছি শেষ হয়ে যাবে যদি কোনো সমস্যা না হয়। কয়েকটা যে জিনিস বাকি আছে সেটা সহ আমরা এই যে বললাম ফরম্যাটের কিছু টেক্সট সহ ইমেজ দিব, যেটা আপনাদের প্র্যাকটিস করতে আরো একটু হেল্প করবে, আরো একটু বুঝতে হেল্প করবে, এক্সপ্লেনেশন দিবে আর একটুখানি। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।